সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আপনারা জানেন যে 49তম বিসিএস স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে বিষয়ভিত্তিক ক্লাস নিচ্ছে লাইভ এমসিকিউ। তো আমি আপনাদের গণিতের ক্লাসগুলো নেব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা গণিতে কর্মরত আছি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা কি পড়বো এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। আমাদের আজকে টপিক ভিত্তিক ক্লাস, আপনারা হয়তো সিলেবাস পেয়ে গেছেন। তো আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে অর্ডার, প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস, ইনইকুয়ালিটিস, এরপর হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। এই তিনটা মূলত আমরা আলোচনা করব। তো এখন যে আমরা আলোচনা করব এটার ভিত্তিটা হবে কোন বই বা কি আলোচনা করব বা কতটুকু আমরা এখান থেকে পড়ব। তো আমরা যদি সিলেবাসটা দেখি, এই সিলেবাসটা মোটামুটি আমরা কভার করতে পারবো ফার্স্ট ইয়ারে আমরা যা পড়ছি ওইখান থেকে। কমপ্লেক্স নাম্বার অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমরা এখান থেকে কভার করতে পারবো। এখন আমাদের ম্যাথমেটিক্সের একটু সমস্যা হলো, আমরা অনার্সে যা পড়ছি আমাদের বাংলাদেশের সিলেবাস অনুসারে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে খুব এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু খুব একটা নাই। সেখানে ম্যাক্সিমামই হচ্ছে প্রমাণ। তো এমসিকিউ টাইপের কোশ্চেন কোথায় আছে? আপনারা জানেন যে আমরা যে এইচএসসির বইটা পড়েছি সেইখানে একেবারে কমপ্লেক্স অ্যানালাইসিসের বেসিক, রিয়েল নাম্বারের বেসিক, ইনইকুয়ালিটিসের বেসিকগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা ধারণা করতে পারি যে আমাদের প্রশ্নটা হয়তো আমাদের কোনো একজন বিশ্ববিদ্যালয়ের স্যাররা করবেন। তো ওনারা কিন্তু তখন রেফারেন্স হিসেবে খুঁজবেন, যেটা আমার কাছে মনে হয় আর কি, যে ওনারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন করেন যে কমপ্লেক্স পার্টটা কোথায় আছে, তারা কিন্তু বেসিকটা ধরে ধরে কোশ্চেন করবেন। তো আপনারা যদি প্রিপারেশনটা নিতে চান, আমার মনে হয় যারা এক্ষেত্রে এইচএসসি টিউশনি করেন তারা খুব একটা ভালো বেনিফিট পাবেন। আর যারা অনেকদিন ধরে পড়াশোনার মধ্যে নাই ম্যাথমেটিক্সে, তারা চাইলে বলতে আমি বলতে চাচ্ছি যে এখানে আপনাকে ওই এসএসসির পার্টটা অবশ্যই দেখে নিতে হবে। আপনাকে এসএসসির বইটা রাখতে হবে। আপনার প্রাইমারি প্রিপারেশনটা হবে হচ্ছে এসএসসির বই থেকে। প্রাইমারি প্রিপারেশনটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপর যেমন আমাদের এসএসসি বইয়ের ভিতর তো সেই বিষয়ে ইনইকুয়ালিটি এটা নাই, সে বিষয়ে ইনইকুয়ালিটি নাই। এবং আপনি যদি দেখেন যে সে বিষয়ে ইনইকুয়ালিটি থেকে কিন্তু কোশ্চেন করার কি বলে এটাকে অপরচুনিটিও কিন্তু কম। এবং আমরা কিন্তু তাহলে যেমন আমরা কমপ্লেক্স নাম্বার থেকে কি কি পড়েছি, যে মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো, একটা কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন আসলে কি রিপ্রেজেন্ট করে, ওইটা লোকাস কোনটা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই সব কথাগুলো কিন্তু আপনার এইচএসসির বইতে আছে। আর পরবর্তীতে কি পড়তে হবে সেটা তো আমরা অবশ্যই আজকে লেকচার আলোচনা করব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইচএসসির বইটাকে পাশে রাখতে পারেন, কারণ সেখানে অনেকগুলো এমসিকিউ ফরম্যাট আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে কমপ্লেক্স থেকে কি ধরনের অবজেক্টিভ আসতে পারে, বা রিয়েল নাম্বার, ইনইকুয়ালিটি থেকে কি ধরনের অবজেক্টিভ এইচএসসিতে আসছে এবং আমাদের পরীক্ষাতে আসতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখেন আপনি 100 নাম্বার আনসার করবেন গণিতে এবং আপনাকে সময় দেওয়া হবে 60 মিনিট, 2 ঘন্টার মধ্যে আপনাকে আনসার করতে হবে। তো এটা খুবই টাফ গণিত বিষয়টা, বিশেষ করে গণিত বিষয় আমরা যখন এইচএসসির কথা কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় যে 25 মিনিটে 25টা অবজেক্টিভ দেওয়া খুব টাফ। যদি সেইখানে আপনাকে মানে খুব ডিসক্রিপটিভ অঙ্ক করতে না দেয়, প্রবলেম যদি ওইরকম না থাকে, তাহলে আপনি 25 মিনিটে 25টা আনসার করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে খুব বেশি বড় বড় প্রবলেম দেওয়া থাকে, সেক্ষেত্রে 25 মিনিটে 25টা আনসার করা এইচএসসির ক্ষেত্রেই টাফ। তো আমাদের ক্ষেত্রে তো আরেকটু কঠিন হবে। তো সেক্ষেত্রে আমার আপনাদের প্রতি সাজেশন থাকবে যে আপনারা সবগুলো প্রশ্ন দেখবেন, যেটা দেখেই মনে হবে যে আমি পারবো না সেটা স্কিপ করে দেওয়াই ভালো, এবং পরবর্তীটাতে আপনি চলে যাবেন এবং আপনি টপিক নির্ধারণ করবেন। ঠিক আছে, তো এটা আমরা প্রাইমারি একটু আলোচনা করে নিলাম। তো আমাদের আজকের লেকচারে আমরা চলে যাচ্ছি। আমাদের আজকের লেকচারে দেখেন কি বলা আছে, অর্ডার, প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস। তো আমরা তো রুটিনটা আগে থেকেই জানি। তো এইখানে কি কি পড়বো আমরা অর্ডার, প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস থেকে? আমরা জানি রিয়েল নাম্বারসের দুই ধরনের ইনইকুয়ালিটিস, একটা কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। তো এইখানে যে অর্ডার প্রপার্টিসটা আছে, এই প্রপার্টিসটা শুধুমাত্র সিলেবাসের মধ্যে আমি দেখলাম যে আছে। তারপর হচ্ছে ইনইকুয়ালিটি ডেফিনিশন আছে, বাউন্ডনেস আছে, যে একটা ইনইকুয়ালিটির মধ্যে বাউন্ডেড অ্যাভাব কখন হবে, বাউন্ডেড বিলো কখন হবে। লিস্ট আপার বাউন্ড প্রপার্টি আছে, বা এই যে এই নামটা হচ্ছে লিস্ট আপার বাউন্ডের অপর নাম কি, এটা পরীক্ষার মধ্যে অবজেক্টিভ আসতে পারে। ইনইকুয়ালিটি ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস। আমরা এই টপিকগুলো প্রথমেই পড়বো। তারপর দেখেন সে বিষয়ে ইনইকুয়ালিটি, এইখান থেকে অবজেক্টিভ আসার সম্ভাবনা
যেহেতু সিলেবাসের মধ্যে আছে, তাহলে আপনি এখান থেকে শুধু ডেফিনেশনটা পড়লে আমার মনে হচ্ছে যে এখান থেকে কন্ডিশনগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে। কমপ্লেক্স নাম্বার, ডি মুইভার্স থিওরেম, তো ডি মুইভার্স থিওরেম থেকে আসতে পারে, কমপ্লেক্স নাম্বার থেকে অবশ্যই আসবে। সেখান থেকে আমরা দেখে নিব যে এইচএসসির বই থেকে অবজেক্টিভগুলো, বিশ্ববিদ্যালয়ে কোন অবজেক্টিভগুলো আসতেছে, এইগুলো আমি আশা করি এটা আপনারা ইজিলি পারবেন, আমরা যেহেতু ম্যাথমেটিক্সের স্টুডেন্ট সবাই। এরপর হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন দেখবো, আর মাল্টিপ্লাই নিউমারেটর ডিনোমিনেটর, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কনজুগেট রেশনালাইজ করতে কিভাবে করা যায়। আচ্ছা, আমাদের প্রথম যে অর্ডার প্রপার্টিজ, ঠিক আছে। তো দেখেন অর্ডার প্রপার্টিজ এর মধ্যে 4 ধরনের প্রপার্টিজ আছে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে রিয়েল নাম্বারকে কি দ্বারা ডিনোট করা হয়, এটা আমরা জানি যে আর দ্বারা ডিনোট করা হয়। তো এর মধ্যে কি ধরনের নাম্বার থাকে, রেশনাল নাম্বার থাকে, ইরেশনাল নাম্বারস থাকে। তো রিয়েল নাম্বার ক্যান বি কম্পেয়ার্ড ইউজিং অর্ডার। এই যে আমাদের এখানে অর্ডার প্রপার্টিজটা পড়তে হবে, যে মিনিং উই ক্যান সে ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন লেস দেন, অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে, যদি আমরা দুইটা বাস্তব সংখ্যা নেই, তাহলে এই দুইটা বাস্তব সংখ্যা কি হইতে পারে, একটা হইতে পারে, আমরা দুইটার বাস্তব সংখ্যা নেই, মনে করেন 2 এবং 3। তো এখানে 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে পারে। একটা হতে পারে যে 2 ইজ স্মলার দেন 3, যেটা সত্য। আরেকটা হতে পারে কি 2 ইজ ইকুয়াল টু 3, যেটা মিথ্যা। আরেকটা হতে পারে 2 ইজ গ্রেটার দেন 3। এই 3টাই কিন্তু শর্ত এখানে ইমপ্লাই করে। তো দেখেন এইটা সত্য আর বাকি দুইটা কি মিথ্যা। তো দুইটা রিয়েল নাম্বার নিলে এই 3টা থেকে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করবে, এর বাদে অন্য কিছু যাবে না। এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি, যে আমি যদি দুইটা রিয়েল নাম্বার নেই, সেখানে এই 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। এখন আমরা দেখি অর্ডার প্রপার্টিজ এর মধ্যে কি আছে। তো প্রথম প্রপার্টিটার নাম হচ্ছে ট্রিকোটমি প্রপার্টি, ঠিক আছে, ট্রাইকোটমি প্রপার্টি। তো দেখেন এখানে কি বলা আছে, এখানে বলা আছে ওই যে আমরা যে কথাটা প্রথমেই বললাম, যে এ আর বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, তাহলে কি হবে, হয় এ স্মলার দেন বি হবে, অথবা এ ইকুয়াল বি হবে, অথবা এ ইজ গ্রেটার দেন বি হবে। তো এখান থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে, উইচ অন অফ দ্য ফলোইং ইজ এ ট্রাইকোটমি প্রপার্টি। তো আপনি 4টা প্রপার্টি দেওয়া থাকবে, আপনি এখান থেকে চেক করে দেখবেন যে কোনটা আসলে ট্রাইকোটমি প্রপার্টির মধ্যে পড়বে। এটা খুবই সোজা, তবে এখানে কথাগুলো হচ্ছে প্রপার্টি ওয়াইজ মনে রাখতে হবে। এখানে যে 4টা প্রপার্টি আছে, নাম সহ প্রপার্টিটা মনে রাখতে হবে। দ্বিতীয় প্রপার্টিটা দেখেন, ট্রানজিটিভ প্রপার্টি। বলা হচ্ছে এ ইজ স্মলার দেন বি এবং বি ইজ স্মলার দেন সি হলে এ ইজ স্মলার দেন সি। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন 2 মনে করেন 3 থেকে ছোট, আবার 3 হচ্ছে 4 থেকে ছোট। এর মানে কি, অবশ্যই ছোটটা থেকে যেটা ছোট সেটা তো বড়টা থেকে ছোট হবেই, তাহলে 2 ইজ স্মলার দেন কি হবে, 4 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। তো এগুলো আপনারা পড়ছেন, কিন্তু হয়তো নাম অনুসারে আমরা পড়ি নাই বা মনে রাখি না। তো আমাদের এখানে নাম অনুসারে মনে রাখতে হবে যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রানজিটিভ প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, নাম অনুসারে মনে রাখতে হবে। এরপর হচ্ছে এডিশন প্রপার্টি অফ ইনইকুয়ালিটি। এটা মনে থাকবে না, আমি এডিশন আছে তাই না, অর্থাৎ একটা ইনইকুয়ালিটির দুই পাশে যদি আমি একটা সেম নাম্বার অ্যাড করি অথবা সাবট্রাক্ট করি, তাহলে এটার মানের কোনো পরিবর্তন, মানে দিকের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মনে করেন 2 ইজ স্মলার দেন 3, যে আমরা উদাহরণটা নিচ্ছি, 2 ইজ স্মলার দেন 3। এখন আমরা যদি এটার উভয় পক্ষে 5 যোগ করি, দেখেন 5 যোগ করি, তাহলে কত হচ্ছে, 7 ইজ স্মলার দেন 8, যা সত্য তাই না। তাহলে এখানে কি বলা হচ্ছে, যদি আমাদের a স্মলার দেন b হয়, তাহলে উভয় পক্ষে আমরা যাই যোগ করি না কেন, তাহলে প্রপার্টির যে সাইনটা অথবা ইনইকুয়ালিটির যে সাইনটা, তার কোনো পরিবর্তন হবে না। এই কথাটা এখানে বলা আছে। এই যে ইনইকুয়ালিটি প্রিজার্ভ করে, যদি আমরা উভয় পক্ষে সেম ভ্যালু অ্যাড করি, তাহলে ইনইকুয়ালিটি কি হয়, প্রিজার্ভ করে। এখন এটা অ্যাড করলেও প্রিজার্ভ করবে, সাবট্রাক্ট করলেও প্রিজার্ভ করবে। অর্থাৎ আমরা যদি এইখানে 5 সাবট্রাক্ট করতাম, তাহলে কত হচ্ছে, এটা কিন্তু প্রিজার্ভ করছে। দেখেন আমরা কিন্তু -2টা অবশ্যই -3 থেকে বড় হবে, তাহলে ইনইকুয়ালিটি প্রিজার্ভ করে। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার অর্ডার প্রপার্টি দেখি কি বলা আছে এখানে, মাল্টিপ্লিকেশন প্রপার্টি। এইটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন
যখন এ ইজ স্মলার দেন যে, এখানে কন্ডিশনটা গুরুত্বপূর্ণ হচ্ছে সি এর জন্য, তাই না, যে এ ইজ স্মলার দেন বি, ঠিক আছে, এ ইজ স্মলার দেন বি। এখন এটাকে যদি আমি একটা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, মনে করেন ধনাত্মক সংখ্যা হচ্ছে 3, আমাদের উদাহরণটা আমরা এইভাবে লিখি যে 2 ইজ স্মলার দেন 3, এই ধনাত্মক সংখ্যাটা মানে এখানে সি এর ভ্যালুটা আমরা নিচ্ছি 3, যা একটা পজিটিভ নাম্বার। আমি যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, 6 ইজ স্মলার দেন 9। দেখেন ইনইকুয়ালিটি কিন্তু এখানে প্রিজার্ভ করতেছে, তাই না, ইনইকুয়ালিটি সাইনটা এখানে প্রিজার্ভ করতেছে। কিন্তু যদি আমি এইটাকেই 2 স্মলার দেন 3, এখানে সি এর মানটা যদি আমি নেগেটিভ নেই, অর্থাৎ 0 থেকে ছোট নেই, তখন কি ইনইকুয়ালিটি প্রিজার্ভ করে কিনা দেখি। -3, 3 ইজ -3, আমরা এখানে চিহ্নটা দিচ্ছি না, আমরা আগে সাইনটা দেখি কি হচ্ছে, -6 -9। এখন আপনি দেখেন -6 ইজ গ্রেটার দেন কি হচ্ছে, -9, তাহলে এইখানে সাইনটা কিন্তু উল্টে যাবে, ইনইকুয়ালিটি কিন্তু এখানে প্রিজার্ভ করবে না, সাইনটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে আমরা যেটা দ্বারা মাল্টিপ্লাই করতেছি এটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে ইনইকুয়ালিটি ইন্টারচেঞ্জ বা উল্টে যায়। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি অফ ইনইকুয়ালিটি। আচ্ছা, এরপরে দেখেন ডেফিনেশন অফ ইনইকুয়ালিটি। এইগুলো কিন্তু আমাদের, আমি তো এখন এসএসসি স্টুডেন্ট অনেক পড়াই, আমাদের যেহেতু শিক্ষাগারে আছি, তো আমরা এইগুলা কিন্তু বেসিকগুলো নিয়ে পড়াশোনা শুরু করি ছেলে মেয়েদের, এবং ওইখানে দেখবেন ইনইকুয়ালিটির অনেক ডিপ অঙ্ক আছে, এমন না যে খুবই সোজা সোজা অঙ্ক দিয়েই ক্ষান্ত হয়ে গেছে, ওইখানে কিন্তু ডিপ কিছু অঙ্ক আছে। বিশেষ করে আপনি যখন অ্যাবসলিউট ভ্যালুর অঙ্কগুলো করবেন বা তখন দেখবেন যে ওইখানের মধ্যে কিছু ডিপ অঙ্ক আছে, যে এক্স এর ভ্যালুগুলো বের করা, এরপরে হচ্ছে মানে প্রথম ব্র্যাকেটে হবে নাকি সেকেন্ড ব্র্যাকেটে হবে। তাহলে আপনার জন্য কিন্তু এটা খুব ভালো একটা গাইডলাইন হতে পারে। আপনি এসএসসির যে কোনো একটা বই ফলো করতে পারেন এবং আপনি চেষ্টা করবেন যে বিশ্ববিদ্যালয়ে আসা যে কোশ্চেনগুলো সেইগুলো সহ ওই চ্যাপ্টার থেকে সলভ করার। তো আশা করি এটা আপনাদের জন্য খুব ভালো কাজে লাগবে, কারণ এমসিকিউর প্যাটার্নটা কিন্তু আমাদের যে এই বিসিএস এর আগে স্পেশাল বিসিএস হয়তো 20 বছর আগে হয়েছিল, তো এমসিকিউর প্যাটার্ন কিন্তু স্যাররা যদি দেখতে চায়, স্যাররা যখন একটা রেফারেন্স বুক হিসেবে নিবে, তখন আমার মনে হয় স্যাররা একটু এইচএসসির বুকের দিকেও ঝুঁকবে। আর আমরা এর বাইরে কি পড়বো সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবো। যে আমরা যদি আমাদের ফার্স্ট ইয়ারের বইটা দেখি, আপনারা একটু দেখতে পারেন যে ফার্স্ট ইয়ারের অনার্সের যে কোশ্চেনটা হয় জাতীয় ভার্সিটিতে, আমরা এখানে অনেক জাতীয় ভার্সিটির স্টুডেন্টও থাকবো, তো জাতীয় ভার্সিটি দেখবেন এক কথায় উত্তর টাইপের কিছু কোশ্চেন থাকে, প্রথম 10টা কোশ্চেন আপনি যদি ওনাদের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করেন, তো আমরা ওইখান থেকে দেখেছি যে এক কথায় উত্তর যেগুলো, এইগুলোকে এমসিকিউ টাইপ বানিয়ে দেওয়া যায়, তো আপনারা ওইটাও ফলো করতে পারেন। আচ্ছা, তো ডেফিনেশন অফ ইনইকুয়ালিটি এগুলো আমরা জানি যে একটা ইনইকুয়ালিটি মানে কি, যে হয় যদি এ স্মলার দেন বি হয় তাহলে এখানে একমন একটা অ্যাপসিলন থাকবে, ঠিক আছে, যেন বি প্লাস এ, বি সমান হচ্ছে এ প্লাস অ্যাপসিলন, এইগুলো আমরা জানি। এখানে ডেফিনেশন হচ্ছে এ ইজ স্মলার দেন ইকুয়াল বি, মানে হচ্ছে কি এর মান হয় বি থেকে ছোট হবে অথবা বি এর সমান হবে, বি এর বড় হবে না। এই ডেফিনেশনগুলো আমরা জানি, তাহলে এখানে খুব বেশি পড়ার নেই। আমরা পরবর্তীতে চলে যাই প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু অ্যান্ড ইনইকুয়ালিটি। এইখানে আমাদের একটু জানতে হবে প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি অফ অ্যাবসলিউট ভ্যালু। তো যেহেতু আমরা এগুলো ফার্স্ট ইয়ারের পরে অনেকেই হয়তো অন্য জবের প্রিপারেশন নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে এগুলো অনেক ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। এগুলো একবার আপনারা দেখে নিলে আপনাদের রিভাইভ হয়ে যাবে। যেমন প্রথম ভ্যালুটাই কি হচ্ছে, অ্যাবসলিউট ভ্যালু অফ কোনো অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল কি হবে, 0 হবে। আমরা জানি যে আমরা যদি কোনো -3 অ্যাবসলিউট ভ্যালু নেই এটা 3 হবে, তাই না। আবার যদি আমি 0 অ্যাবসলিউট ভ্যালু নেই তাহলে এটা কি হতে পারে, 0 হতে পারে। তো সবসময় ধনাত্মক মানটাই আসবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু এ হবে যখন এ এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস হবে যখন এ এর মানটা স্মলার দেন 0 হবে। আমরা এটাকে এইভাবে পড়ছি, এখানে এইভাবে দেওয়া আছে, আমরা এটাকে এইভাবে পড়ছি অ্যাবসলিউট ভ্যালু অফ এ, আমরা এটাকে আংশিক ভগ্নাংশ আংশিক ফাংশন হিসেবে লিখছি যে এটা যদি মাইনাস এ হবে কখন, যখন এ ইজ স্মলার দেন 0, আর প্লাস এ কখন হবে, যখন এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। এটা আমরা পড়েছিলাম আর কি, এইভাবে দেখলে আপনাদের মনে পড়তে পারে। আচ্ছা,
ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। এই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কোনটা হবে, যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। তো এইটা আপনাদের সরাসরি অবজেক্টিভে চলে আসতে পারে যে কোনটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, যে a প্লাস বি অ্যাবসলিউট ভ্যালু অফ a প্লাস বি ইজ স্মলার দেন ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ a অ্যাবসলিউট ভ্যালু অফ b। এই প্রমাণগুলো কিন্তু আমরা এসএসসি তে পড়াই বা অনার্স ফার্স্ট ইয়ারও আমরাও পড়ছি এটা। তো এরপরে দেখেন এইখানেও আরেকটা প্রপার্টি দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালুর। আচ্ছা, এখন অ্যাবসলিউট ভ্যালুর সলিউশনে মনে করেন যে এইখানে একটা সলিউশন দেওয়া আছে, a এর মান হচ্ছে কি অ্যাবসলিউট থেকে ছোট, তাই না? তাহলে এইটার মানে কি, a সমান হচ্ছে কি মাইনাস অ্যাপসিলন a স্মলার দেন অ্যাপসিলন। এখন মনে করেন যে একটা অঙ্ক এরকম দেওয়া আছে x মাইনাস 2 স্মলার দেন 3, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, যে মাইনাস 3 স্মলার দেন ইকুয়াল x মাইনাস 2 স্মলার দেন ইকুয়াল 3। তারপর এখানে আমরা উভয় পক্ষে 2 যোগ করে এটা সমাধান করতে পারবো, অসমতার সমাধান হিসেবে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনারা সংখ্যা রেখার মাধ্যমে করতে পারেন অথবা এটা মনেও রাখতে পারেন যে এইখানে কি বলা আছে দেখেন, a স্মলার দেন b, x মাইনাস a x মাইনাস b স্মলার দেন 0। তাহলে এটা সমাধান করলে কি পাবো, এটা তো আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না? তাহলে a মানে সবচেয়ে ছোট মান থেকে এবং সবচেয়ে বড় মান থেকে যদি স্মলার দেন ইকুয়াল থাকে তাহলে x এর মানটা ওই দুইটা মানের মাঝখানে থাকবে, আর যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে কি হবে, x এর মানটা সবচেয়ে ছোট মান থেকে ছোট হবে অথবা সবচেয়ে বড় মান থেকে বড় হবে। আমরা একটা উদাহরণ দিয়ে করতে পারি। আমরা যদি উদাহরণ দিয়ে করি, দেখেন যে এরকম আছে x মাইনাস 2 x মাইনাস 3 স্মলার দেন 0। এটা যদি সমীকরণ হইতো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম যে x এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে কত 3, কিন্তু এটা সমীকরণ নয়। তাহলে এটা কি, এটা অসমতা। তো অসমতা হলে আমাদের দেখেন তো এই ফর্মুলাতে a হচ্ছে কোনটা, তাহলে a হচ্ছে 2, b হচ্ছে 3, তাই না? a হচ্ছে ছোট, b হচ্ছে বড়, এই শর্ত অনুসারে। তাহলে x এর সমাধানটা কি হবে, x এর সমাধানটা হবে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। এভাবেও দিতে পারে এবং আমরা জানি যে এগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যাবে, যে 2 থেকে 3। তাহলে এই দুইটা প্রপার্টি আমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রপার্টিতে চলে যাই, বাউন্ডনেস। ঠিক আছে? তো এইখানে আমরা যদি দেখি বাউন্ডনেস, একটা ফাংশন কি বাউন্ডেড অ্যাবাভ হবে নাকি বাউন্ডেড বিলো হবে নাকি উভয় পক্ষ থেকে বাউন্ডেড হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে। এই ডেফিনেশনগুলো আমরা পড়েছি রিয়ালাইসিসে। তো এখানে দেখেন এম এর মানটা কত হচ্ছে, এম বিলংস টু আর, আর এস বিলংস টু আর, অর্থাৎ দুইটাই বাস্তব সংখ্যা, এসও বাস্তব সংখ্যা, এমও একটা বাস্তব সংখ্যা। তো এখন দেখেন এই এস এর মানটা, এই এস এর মানটা যেখানে এই ছোট হাতের এসটা হচ্ছে বড় হাতের এস এর সদস্য সবগুলাই, তাই না? তখন যদি এম থেকে ছোট হয় তখন আমরা এটাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ। অর্থাৎ আমরা একটা ফাংশন দিয়ে বুঝি, যেমন মনে করেন এক্স ইজ স্মলার দেন 3, অর্থাৎ এক্স এর মানটা 3 থেকে ছোট। 3 থেকে ছোট কতগুলো মান হইতে পারে, অসংখ্য মান হইতে পারে, তাই না? তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো কি, এই ফাংশনটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। আর যদি এক্স এর মানটা 3 থেকে বড় হতো তাহলে সর্বনিম্ন মান কত আছে, 3 আছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতাম বাউন্ডেড বিলো, এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে পারি, বাউন্ডেড বিলো। তাহলে এখান থেকে কি অবজেক্ট আসতে পারে, এখান থেকে আসতে পারে যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাংশন ইজ বাউন্ডেড বিলো। তাহলে আপনাকে 4টা ফাংশন দেওয়া থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা বাউন্ডেড বিলো। ঠিক আছে? তো আর যদি বলে যে বোথ সাইডে বাউন্ডেড হবে যদি ফাংশনটা এরকম থাকতো, ঠিক আছে, তাহলে এটা উভয় দিক থেকে বাউন্ডেড। অর্থাৎ এটার লোয়ার বাউন্ড হচ্ছে কত, -3, আপার বাউন্ড হচ্ছে কত, +3। তো এখানে দেখেন সুপ্রিমাম একটা কথা আছে, ইনফিমাম একটা কথা হচ্ছে। ঠিক আছে? তো সুপ্রিমাম মানে কি, লিস্ট আপার বাউন্ড, এগুলো আমরা পড়েছি, লিস্ট আপার বাউন্ড। অর্থাৎ এটা তো বাউন্ডেড বিলো, এখানে যতগুলো মান আছে এই মানগুলো 3 থেকে ছোট, কিন্তু 3 এর বড় মান থেকেও তো ছোট হবে। ওই যে আমরা একটা প্রপার্টি পড়লাম প্রথমে, যে যদি এক্স এর মানটা 3 থেকে ছোট হয় তাহলে 3 থেকে বড় যে মানগুলো আছে এইগুলোর থেকেও কি হবে, ছোট। তাহলে আমরা এখানে সুপ্রিমাম কি পড়েছি, এলইএসটি, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। আর এটা পড়েছি কি, ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড।
তাহলে এটার ক্ষেত্রে সুপ্রিমাম কি, আমরা যদি সুপ্রিমাম বের করতে বলে সুপ্রিমাম অফ এস হচ্ছে কত 3, তাই না? আর এটা যদি -3 দিতাম তাহলে ভালো হতো। আর এখানে হচ্ছে ইনফিমাম অফ এস, ইনফিমাম অফ এস কত হবে -3, কারণ সবগুলা মানই -3 থেকে বড় হবে, তাই না? তো এইভাবে অঙ্ক আসতে পারে যে সুপ্রিমাম বের করো, ইনফিমাম বের করো, এরপরে কি আছে কোন ফাংশনটা বাউন্ডেড অ্যাবাভ, কোন ফাংশনটা বাউন্ডেড বিলো, কোন ফাংশনটা বাউন্ডেড বাই বোথ সাইডস, এভাবেও দিতে পারে। তো আমরা দেখবো যে এরকম উদাহরণও কিন্তু আমাদের আছে, আমরা যখন সলভ করব তখন আমরা দেখব। আচ্ছা, লিস্ট আপার বাউন্ড প্রপার্টি, এটার আরেকটা নাম হচ্ছে কি কমপ্লিটনেস এক্সিওম। তো এখানে বলা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, দেখেন লিস্ট আপার বাউন্ড মানে আমরা একটু আগে পড়ছিলাম সুপ্রিমাম, এই কথাটা এখানে বলা আছে, তাই না? যে এভরি নন ইন্টিজ সাবসেট অফ আর, আচ্ছা আর যতগুলা সাবসেট আছে তারা বাউন্ডেড অ্যাবাভ যদি হয় তাহলে কি থাকবে, লিস্ট আপার বাউন্ড থাকবে। আমরা একটু আগে দেখলাম যদি লিস্ট আপার বাউন্ড থাকবে কখন, যখন এটা ফাংশনটা বাউন্ডেড অ্যাবাভ হবে। তাহলে এখানেও আমরা একটা অবজেক্টিভ পেয়ে যাচ্ছি, সুপ্রিমাম কখন থাকবে, যদি এটা বাউন্ডেড অ্যাবাভ হয়। আচ্ছা, এই কথা কি বলা আছে, দ্য প্রপার্টি ডিস্টিংগুইশেস রিয়েল নাম্বারস ফ্রম রেশনাল নাম্বারস, ঠিক আছে? এই যে কি হচ্ছে কি রেশনাল নাম্বারের সেট, আপনারা সেটগুলো দেখে নেবেন, সেট অফ রেশনাল নাম্বারস, কোনটা দ্বারা কোনটা, এন দিয়ে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট বোঝায়। এই সেটগুলো আমরা আবার একটু দেখে নিব যদি মনে না থাকে আর কি। আচ্ছা, এখন দেখেন এই অর্ডার প্রপার্টিজ থেকে আমরা কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন তৈরি করছি এবং দেখি যে এটা আসলে আমরা সলভ করতে পারি কিনা। যেমন এখানে দেখেন কি বলা আছে, a smaller than b, দেন ফর এনি রিয়েল নাম্বার which of the following is true, ঠিক আছে? তাহলে a smaller than b, a smaller than b, আপনি কি করছেন, যোগ করছেন, কি যোগ করছেন, c যোগ করছেন। তাহলে উভয় পক্ষে যদি c যোগ করি তাহলে কোনটা সত্য হবে? অবশ্যই আমরা দেখছি যে এইটা সত্য হবে, তাই না? উভয় পক্ষে, এটা অ্যাডিশন প্রপার্টি থেকে আমরা দেখছি যে যদি যে কোনো রিয়েল নাম্বার যোগ করি তাহলে মানের কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কখন, মাল্টিপ্লিকেশন প্রপার্টির ক্ষেত্রে। তাহলে এখানে আনসারটা হচ্ছে কত, a প্লাস সি, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আনসার। আচ্ছা, আর এটা আপনারা আরো ইজিলি মনে রাখতে পারেন এমন ভাবে উদাহরণ দিয়ে, যেমন আমি a স্মলার দেন b, আপনি এর একটা মান ধরে নেন 3 ধরে নেন, এটার মান 4 ধরে নেন, ঠিক আছে? এই প্রসেসগুলো কিন্তু আমরা খুব বেশি অ্যাপ্লাই করব অবজেক্টিভের ক্ষেত্রে, কারণ কিছু কিছু অঙ্কের মধ্যে গিয়ে দেখবেন যে আপনি এ বি সি দিয়ে একেবারে অনেক হিজিবিজি অবস্থা থাকবে, কিন্তু আমরা যদি একটা পার্টিকুলার ভ্যালু ধরে নেই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আপনি সি এর একটা ভ্যালু ধরে নেন 1, তাহলে 3 + 1 স্মলার দেন 4 + 1, দেখেন কথাটা সত্যি হয় কিনা। আমরা যদি 4 লিখি 5 লিখি তাহলে কথাটা সত্য, তাহলে কোনটা হচ্ছে এটাকে স্যাটিসফাই করতেছে। আচ্ছা, এখন আমরা যদি চলে যাই দ্বিতীয় যে প্রবলেমটা, সেটাতে কি বলা হচ্ছে দেখেন, which of the following statement is not valid for order property, আপনারা এখানে একটু ভালো করে পড়বেন। অর্ডার প্রপার্টি, অর্ডার প্রপার্টিতে আমরা কি দেখছি, এ সত্যি, তাই না? এ সত্যি, আমরা এটা পাইছি। এরপরে দেখেন এই যে বি নাম্বার প্রপার্টি, এটা হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি, এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি, অর্থাৎ সি এর মান যদি 0 হয় তখন মাল্টিপ্লাই করলে সত্যি, এইটাও মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। কিন্তু এইটা কিন্তু অর্ডার প্রপার্টির মধ্যে পড়ে না। এটা কি পড়ে? এটা পড়ে না। দেখেন a স্মলার দেন b হলে a স্কোয়ার স্মলার দেন b স্কোয়ার, এটা সবসময় হবে তেমন কিন্তু না। এটা আমরা একটু উদাহরণ দেখি, যে মনে করেন যে -9 ইজ স্মলার দেন -2, এটা তো সত্য, -2 থেকে -9 ছোট, তাই না? তো এখন যদি আপনি স্কোয়ার করেন বোথ সাইডে, -9 স্কোয়ার -2 স্কোয়ার করেন, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 81, এটা কত হয়ে যাচ্ছে 4, তাই না? তাহলে 81 ইজ গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে 4, তাহলে স্কোয়ার করলে কিন্তু নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কথা সবসময় সত্যি হবে না, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে সত্যি হবে, কিন্তু নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি হবে না, সত্যি হবে না। তাহলে এইটা ভ্যালিড না, এখানে বলা হচ্ছে ইজ নট ভ্যালিড। আর আমরা অর্ডার প্রপার্টি যদি মনে রাখি তাহলে ইজিলি করা যায়, অর্ডার প্রপার্টির মধ্যে এই তিনটা সত্যি ছিল, এটা ছিল না। আচ্ছা, এরপরে দেখেন এরকম একটা, আমরা কিন্তু যখন অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টিগুলো পড়তেছিলাম তখন এরকম একটা অপশন ছিল যে আমরা যদি এরকম লিখি যে a ইজ স্মলার দেন, বা এরকম লিখি x ইজ স্মলার দেন a, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি -a স্মলার দেন x স্মলার দেন a, এটা ছিল, তাই না? তাহলে এখানে কি বলা আছে দেখেন, x - 3 ইজ স্মলার দেন
ইকুয়াল টু 3, তাহলে এটাকে আমরা লিখি এক্স মাইনাস 3 ইজ স্মলার দেন ইকুয়াল 3। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, মাইনাস 3 এক্স মাইনাস 3 ইজ স্মলার দেন 3। তো এখন এই 3টাকে সরাতে হলে কি করতে হবে, প্লাস করতে হবে উভয় পক্ষে, প্লাস 3 এক্স মাইনাস 3 প্লাস 3 প্লাস 3, তাহলে 0 হচ্ছে, এটার মান কত হয়ে যাচ্ছে x, এটার মান হয়ে যাচ্ছে 6। তাহলে আমার আনসার কোনটা হবে, আনসার হবে সি। আমরা লেকচারের পরে আমরা যখন পরীক্ষা নিব সেখানে আমরা হয়তো 20-30টা করে অবজেক্টিভ দিব, তখন আমরা ওই অবজেক্টিভগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো আপনারা ওইখানে পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে which of the following inequalities is resolved when multiply by a negative number। নেগেটিভ নাম্বার দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে কোনটার ক্ষেত্রে সমস্যা হয় না, এটা বলছে। আচ্ছা, which of the following is resolved when multiplied by নেগেটিভ নাম্বার। দেখেন নেগেটিভ নাম্বার দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কোন শর্তটা সত্যি হচ্ছে, a smaller than b, আমি এটা তো কি হচ্ছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি সত্যি হচ্ছে, সত্যি হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে, এই যে a is smaller than b, আমি যখন নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতেছি তখন কি হয়ে যাচ্ছে, এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্যি, তাই না? এটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ছিল, তাহলে এখান থেকে আমরা আরেকটা অবজেক্টিভ পেলাম। আচ্ছা, 4 নম্বরে দেখেন, 5 নম্বরে কি আছে, which of the following set is bounded above। তাহলে বাউন্ডেড অ্যাবাভ আমরা কি পড়েছিলাম, যে x এর মানটা কোন একটা সংখ্যা থেকে কি হবে, ছোট হবে। যে সংখ্যা থেকে ছোট হবে এটার নাম কি, সুপ্রিমাম, তাই না? তাহলে দেখেন তো x এর মানটা কোনটা, এখানে আমি কি এইটা নিতে পারবো কিনা। যদি x স্কোয়ার স্মলার দেন 16 লিখি, এর মানে হচ্ছে x এর মানটা -4 থেকে +4 এর মাঝখানে, তাহলে এইটা কিন্তু বাউন্ডেড বাই বোথ সাইড, বাউন্ডেড অ্যাবাভ কিন্তু না। এইটা যদি নেই, এটা হচ্ছে কি বাউন্ডেড বিলো, এটাও বাউন্ডেড বিলো, তাহলে এই একটা সংখ্যাই আছে যেটা হচ্ছে কি বাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমার আনসার হবে কি, আনসার হবে ডি। তাহলে আমরা সংজ্ঞা থেকে কিন্তু ইজিলি আনসার করতে পারবো। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কোনটা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কোনটা আমরা পড়ছিলাম যে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাই না? তাহলে আগের গুলাই কিন্তু আমাদের এখানে কোশ্চেন হিসেবে তৈরি করা আছে যে দুইটা। আর যদি কখনো আপনাদের কনফিউশন মনে হয়, যে কনফিউশন মনে হচ্ছে যে আসলে কি ভুলে গেছি কোনটা হবে, সূত্রটা মনে নাই, তখন আপনারা যেটা করবেন, তখন আপনারা এ এর একটা মান নেবেন, যে এ সমান ধরবেন পজিটিভ একটা মান, বি সমান ধরবেন নেগেটিভ একটা মান। যদি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মনে না থাকে তখন এ সমান পজিটিভ একটা মান ধরবেন, বি সমান নেগেটিভ একটা মান ধরবেন। এরপরে আপনি বের করেন, দেখেন 4 প্লাস -3, তাহলে কত হচ্ছে 1, তাই না? আর আপনি যদি আলাদা করে নেন 4 প্লাস -3, তাহলে কত হচ্ছে 4 প্লাস 3 অর্থাৎ হচ্ছে 7। এখন আপনি দেখেন যে কোনটাতে এটা সত্য হচ্ছে, যে প্রথমটাতে তো সত্য হচ্ছে না, 1 ইজ নট গ্রেটার দেন 7, এইখানেই কিন্তু সত্য হচ্ছে যে 1 ইজ স্মলার দেন 7। তো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে আমার এটার আর এটার মধ্যে কনফিউশন হচ্ছে, কিন্তু আমি জানি কিন্তু আমি ভুলে গেছি, তখন আপনারা এর একটা মান ধরে নেবেন, বি এর একটা মান ধরে নেবেন, তবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ নেবেন, কারণ দুইটাই যদি পজিটিভ নেন বা দুইটাই যদি নেগেটিভ নেন তখন কিন্তু এই দুইটার জন্যই সত্য হবে, কারণ এখানে একটা ইকুয়াল সাইন আছে, তাই না? তাহলে একটা পজিটিভ নেবেন, একটা নেগেটিভ নেবেন। এই ছোটখাটো ট্রিক্সগুলো আপনারা মনে রাখতে পারেন আর কি, যদি আমাদের ওই যে সূত্র হিসেবে বলে যায় আর কি। আচ্ছা, এরপরে দেখেন -3x11, তাহলে which of the following is true। এইটাও কিন্তু আমরা এইচএসসির একটা পার্ট থেকে নিয়েছি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এটা আমরা যদি সলভ করতে যাই তো সবসময় মনে রাখবেন, যদি আমাদের এরকম থাকে a is b থাকে, তখন আমরা যেটা করব, তখন আমরা করব কি a প্লাস b বাই 2 বোথ সাইডে অ্যাড করব। যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখেন
-3x স্মলার দেন 11, তাহলে আমরা যদি a প্লাস b বের করি -3 প্লাস 11/2, তাহলে কত হচ্ছে 8 4। তাহলে বোথ সাইডে কত যোগ করব, 4 যোগ করব, যে -3 সরি যোগ করব না বিয়োগ করব, -3 -4 x -4 11 -4, তাহলে দেখেন এটা কত হয়ে যাচ্ছে -7 x -4 আর এটা হয়ে যাচ্ছে 7। দেন আমরা ইজিলি করতে পারবো, যে আমরা তো ডেফিনেশন থেকে শিখছিলাম যদি এরকম থাকে তাহলে এটাকে x -4 স্মলার দেন 7 লেখা যাবে। তাহলে কোনটা আনসারের দিকে যাচ্ছে দেখেন, x -4 স্মলার দেন 7, তাহলে আনসার হচ্ছে কোনটা, এইটা। তাহলে আমরা দেখলাম যে এখানে আসলে আমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু হিউজ একটা সিলেবাস আছে। তো আমরা আমাদের ফর্টে অনুসারে আমরা কিন্তু কাজ করব, মানে আমার কাছে কোনটা ইজি মনে হয় ওই চ্যাপ্টারগুলো আমরা পড়ার চেষ্টা করব। যেমন প্রথম যে সিলেবাসের এই পার্টটা কিন্তু মোটামুটি সহজ। এই পার্টটা আপনারা যদি এইচএসসি সিলেবাসটা কভার করেন এবং ফার্স্ট ইয়ার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওই যে শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নেন, তাহলে আমার মনে হয় আপনারা এটাতে ভালো করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সুপ্রিমাম অফ এস বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে, এই দেখেন 1/n, 1/n, n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো আমরা n এর মান যদি 1 বসাই, n সমান যদি 1 বসাই তাহলে প্রথমটা হচ্ছে কত 1/1, n সমান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে 1/2, n সমান যদি 3 বসাই তাহলে কত হচ্ছে 1/3। এভাবে বসাইতে বসাইতে n এর মান যদি আমি ইনফিনিটি বসাই তাহলে কত হচ্ছে 0। তাহলে আপনি এই ধারাটা লিখতে পারেন 1, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে এভাবে যাইতে যাইতে কত পর্যন্ত পাবো 0 পর্যন্ত পাবো। তাহলে সর্বোচ্চ মানটা কত হচ্ছে 1, তাহলে আমার এখানে সুপ্রিমাম কত হবে, সুপ্রিমাম হবে 1। ঠিক আছে, আর যদি এখানে ইনফিমাম বের করতে বলতো তাহলে আমরা এই ফাংশনটা কিন্তু বাউন্ডেড, মানে বোথ সাইডে বাউন্ডেড হবে। তো বোথ সাইডে বাউন্ডেড হলে এটার কিন্তু একটা ইনফিমামও থাকবে একটা সুপ্রিমামও থাকবে। তাহলে এই ফাংশনটার সুপ্রিমাম কত হচ্ছে 1। তাহলে ইনফিমাম সুপ্রিমাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে খুব বেশি উদাহরণ দিতে পারি নাই, আমরা একটা উদাহরণ দিয়ে দিছি। আমরা যদি এসএসসির বইটা দেখি ওইখানেও আছে, অথবা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সেও আছে, অথবা রিয়ালাইসিস আছে, তিনটার মধ্যে আছে। তো আপনারা এত বই খুঁজবেন, এটা না করে আপনারা যদি এইচএসসির বইটাই দেখেন ওইখানে অনেকগুলা ইনফিমাম এবং সুপ্রিমামের উদাহরণ দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং গুরুত্বপূর্ণই আছে। যেটা আমরা অনার্সেও দেখেছি, ওই অনার্সের বইও ছিল, এইখানেও আছে। আচ্ছা, এরপরে দেখেন এমসিকিউ এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে আমাদের আমরা পড়ছিলাম যেটা, যে x - a x - b স্মলার দেন 0 হলে এটা সমাধান কেমন হবে। তো এখানে কিন্তু আমাদেরকে মিডল টার্ম করে নিতে হবে, এরকম বানিয়ে নিতে হবে। যেমন দেখেন x² - 5x + 6, তো এইটারে যদি আমরা মিডল টার্ম করে নেই তাহলে এটা কত হবে x - 2 x - 3, তাই না, x - 2 আর x - 3। তাহলে এটা যদি আমার ইকুয়াল 0 হইতো তাহলে আমার x এর মান কি হইতো 2 হইতো এবং 3 হইতো। তাহলে এখানে দেখেন চিহ্নটা কি আছে, গ্রেটার দেন চিহ্ন আছে, তাই না, চিহ্নটা গ্রেটার দেন আছে। তাহলে সমাধানটা কি হবে, x is smaller than the smallest or x is greater than the greatest, এটা হবে, তাই না। তাহলে x এর মান কোনটা হবে, 2 থেকে ছোট অথবা 3 থেকে বড়। তাহলে আনসার হচ্ছে কত, বি। আচ্ছা, এরপরের পার্টে আমরা পড়বো যে ইনইকুয়ালিটিজ ইনভলভিং ডিফারেন্ট টাইপ অফ মিনস আর হচ্ছে শেবিশেভ ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটির কিন্তু কোনো শেষ নাই। আপনারা যদি বই দেখেন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে, আমরা ইনইকুয়ালিটি নিয়ে খুবই একটা প্যারার মধ্যে ছিলাম। ইনইকুয়ালিটির কোনো শেষ নাই। তবে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ইনইকুয়ালিটির প্রাথমিক ধারণা তো পড়বই, এবং আপনারা দেখবেন যে বইয়ের মধ্যে বিশেষ করে আপনারা তিতাসও ফলো করতে পারেন, ওইখানে কিছু ইনইকুয়ালিটি আছে যেগুলো বারবার পরীক্ষা নিবন্ধনে আসতেছে, তারপর হচ্ছে আপনার অনার্সে আসতেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিছু কিছু ইনইকুয়ালিটি আপনাকে মনেও রাখতে হইতে পারে। আপনারা ছোট ছোট ইনইকুয়ালিটি গুলো খুঁজে খুঁজে বের করবেন, এবং কিছু কিছু ইনইকুয়ালিটি যেটা বারবার পরীক্ষার মধ্যে আসছে ওইটা যদি আমরা মুখস্থ করতে পারি ওইটা বেস্ট। ঠিক আছে, কারণ ইনইকুয়ালিটি সলভ করার মতো সময় আপনার থাকবে না। 60 মিনিটে 100টা অবজেক্টিভ দেওয়া খুবই কঠিন। 60 মিনিট আপনি 60টা অবজেক্টিভ দিতে পারলেও বুঝবেন যে আপনি খুব ভালো আনসার করছেন, যদি কোশ্চেনটা কঠিন হয়। ঠিক আছে, আর
ওই অন্যান্য সাবজেক্ট থেকে সময় বাঁচায় আমাকে কিন্তু ম্যাথও দিতে হবে। তো এখানে দেখেন এরিথমেটিক মিন আমরা জানি, এরিথমেটিক মিন মানে কি সবগুলা সংখ্যাকে যোগ করব এবং মোট যে কতগুলো সংখ্যা আছে এটাতে ভাগ করে দিব, তাই না? জিওমেট্রিক মিন হচ্ছে আমরা সবগুলো সংখ্যাকে গুণ করব এবং মোট যতগুলো সংখ্যা আছে তার অততম রুট নিব, তাই না? এখানে n সংখ্যক সংখ্যা আছে তাহলে nth রুট নিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন হারমোনিক মিন মানে কি আমরা প্রত্যেকটা সংখ্যাকে 1 দ্বারা ডিভাইড করে যোগ করব এবং উপরে থাকবে কোন মোট সংখ্যার নাম্বারটা আর নিচে থাকবে কি এই যে 1/xi। আচ্ছা, এরপর হচ্ছে কোয়াড্রেটিক মিনটা হচ্ছে প্রত্যেকটাকে স্কোয়ার করব সংখ্যাগুলোকে, তারপর যোগ করব আর ডিভাইডেড বাই কত হবে n হবে। তো এইখানে রুটটা আমার ওঠে নাই, এখানে রুট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে চেইনটা মনে রাখতে হবে। সবচেয়ে বড় হচ্ছে কে আমাদের কোয়াড্রেটিক মিনটা একটু নতুন হইতে পারে। প্রথম হচ্ছে কি কোয়াড্রেটিক মিন থেকে ছোট হচ্ছে এরিথমেটিক মিন থেকে ছোট হচ্ছে জিওমেট্রিক মিন থেকে ছোট হচ্ছে কি হারমোনিক মিন। তো আমাদের এই সম্পর্কটা দিয়ে খুব বেশি অঙ্ক থাকবে, এরিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন, ঠিক আছে? আর ইকুয়ালিটি কখন হোল্ড করে এই অবজেক্ট, এটা লাল চিহ্ন দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এখানে আমি যদি অবজেক্টিভ আসে যে মিনগুলা কখন ইকুয়াল হয়, সবগুলা মিন কখন ইকুয়াল হবে, যখন এই যে xi এর মানগুলা কি হবে ইকুয়াল হবে। অর্থাৎ মনে করেন যে আমি x1 এর মানও 2, x2 এর মানও 2, x3 এর মানও 2, সবগুলোর মান কত হবে 2 হবে, তখন ইকুয়ালিটি হোল্ড করবে। আচ্ছা, এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি থাকে, যেমন এইটা আমরা প্রমাণ করেছি, তাই না? অনার্সে আমরা বারবার প্রমাণ করেছি। তো এইটাই অবজেক্টিভে দিয়ে দিতে পারে যে নিচের কোনটা সত্য, ঠিক আছে? a b গ্রেটার দেন 0, a ইজ নট ইকুয়াল টু b। তাহলে এইটা সত্য কখন হবে, যখন m এর মানটা 0 থেকে ছোট হবে, তবে m এর মানটা 1 থেকে বড় হবে, তখন এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। তাহলে এইখানে আরেকটা অবজেক্টিভ পেয়ে যাচ্ছি যে এটা সত্য কখন, এই অপশনটা দিবে অথবা শুধু দিবে যে m স্মলার দেন 0 অথবা দিবে m গ্রেটার দেন 1। তাহলে আমরা দেখবো যে কোনটার জন্য এটা সত্য ইনইকুয়ালিটি। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ভার্স্টেস ইনইকুয়ালিটি আছে। তো এইখান থেকে অবজেক্টিভ চলে আসতে পারে, কি দিতে পারে যে এইটা সত্য কখন, যখন এই সবগুলোর মান কত 0 থেকে বড় হবে, তাই না? আবার এটা সত্য কখন, সবগুলোর মান 0 থেকে বড় হবে। এইগুলো আপনারা একটু দেখে নেবেন। আর 1 থেকে যখন ছোট হবে তখন 1/, হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তো এই ইনইকুয়ালিটি গুলো আপনারা দেখে নেবেন, এগুলো সরাসরি অবজেক্টিভে দিয়ে দিতে পারে। তাহলে আপনাদের টাইমও সেভ হবে এবং এগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আমরা এগুলো কিন্তু যখন অনার্সে পড়েছি তখন কিন্তু এগুলো আমরা প্রমাণ করে দেখেছি। তো প্রমাণ করতে গেলে তো মনে করেন যে 1 পেজ 2 পেজ হয়ে যাবে। তো অত বড় অঙ্ক তো আপনাকে দিবে না, আপনাকে দিবে কি যে কখন এই ইনইকুয়ালিটি হোল্ড করে। যেমন এখানে দেখেন শর্তটা 0 থেকে বড় হইলে আর 1 থেকে ছোট হইলে কোনটার জন্য কোনটা সত্য, এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। শেভিশেভস ইনইকুয়ালিটি থেকে অবজেক্টিভ আসার সম্ভাবনা যদি আসে তাহলে আমার মনে হয় এখান থেকে অবজেক্টিভ আসবে হচ্ছে নিচের কোনটা শেভিশেভ ইনইকুয়ালিটি, এই এতটুকুই আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ এই শেভিশেভস ইনইকুয়ালিটির প্রমাণটা আপনারা জানেন, আমরা যারা পড়াশোনা করছি গণিতে, যেটা একটু বড় প্রমাণ আছে এবং এখান থেকে অঙ্ক খুব কম আসে, তাই না? মানে বড় বড় অঙ্ক আসে। তো এখান থেকে অবজেক্টিভ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি বোথ আর নন ইনক্রিজিং অর নন ডিক্রিজিং, ঠিক আছে? হয় কমতে থাকে অথবা কি থাকে বাড়তে থাকে। অর্থাৎ এখানে a1 এর মানটা স্মলার দেন ইকুয়াল হবে a2, a2 এর মানটা স্মলার দেন ইকুয়াল হবে a3, a3 এর মানটা স্মলার দেন ইকুয়াল হবে a4। এভাবে যদি কতগুলো সংখ্যা থাকে তাহলে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, ঠিক আছে? তাহলে এই শর্তটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই শর্তটা মানে শেষ গিয়ে কি হবে an পর্যন্ত হবে। তো এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, আপনারা এইটা মনে রাখেন আর কি। শেভিশেভ ইনইকুয়ালিটির কোনটা, এটা আমাদের ফান্ডামেন্টালের বই আছে। আচ্ছা, আরেকটা বই আপনারা নিতে পারেন তিতাসের নিবন্ধনের বইটা। নিবন্ধন যে আমরা দেই পরীক্ষা, ওইখানে কিন্তু সবগুলা চ্যাপ্টারের ওভারভিউ আছে। ওইখানে শুধু মেকানিক্স বোধহয় নাই, আমাদের সিলেবাসে মেকানিক্স আছে, ওইখানে মেকানিক্স নাই। তো ওই বইটা নিলে ওইখানে সব ইম্পর্টেন্ট ম্যাথগুলো একসাথে আছে, ঠিক আছে? আপনারা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখতে চান তাহলে ওইখান থেকেও দেখতে পারেন, নিবন্ধনের বই যেটা আর কি। আর আমাদের পার্টিকুলার বই তো সবার কাছে আছে যদি আমরা প্রিজার্ভ করে থাকি আর কি। আচ্ছা, তো এখানে দেখি আমরা আমাদের প্রথম অঙ্কটাই কি আছে যে হারমোনিক মিন কত,
তাহলে হারমোনিক মিনটা একটু মনে কম থাকে, এরিথমেটিক মিন জিওমেট্রিক মিন আমাদের ইজিলি প্রমাণ হয়, তাই না? তো হারমোনিক মিন অফ কত 2n8, তো 2n8। তাহলে আমরা শিখছিলাম কি হারমোনিক মিনের সূত্রটা, এখানে n থাকে আর এখানে কি হয় 1/x1 1/x2, তারপর এভাবে যাইতে যাইতে 1/xn। তো এখানে তো মোট আছে দুইটা, তাহলে n সমান কত এখানে 2, আর সংখ্যাগুলো কি 1/2 প্লাস 1/8। তো এটা যদি আমরা করি তাহলে 2 আর এখানে হবে কত 5/8, তাহলে 2 × 8/5, তাহলে এখানে কত হচ্ছে 16/5। আমরা যদি করি 3 × 5 = 15, তাহলে 3.2, তাহলে আনসার কত হচ্ছে হারমোনিক মিন হচ্ছে কত 3.2। তাহলে বেসিক গুলো একটু দেখে নিব আর কি, যে হারমোনিক মিন বের করার সূত্রটা কি। আচ্ছা, এইখানে একটু ভেজাল আছে, এটা হবে কি am smaller than qm, এটা ভুল টাইপ হয়েছে। হ্যাঁ, ইনইকুয়ালিটি হোল্ডস ফর কোন ধরনের নাম্বার, আমরা প্রথমেই দেখি না এখানে লিখছিলাম যে যে কোনো পজিটিভ সংখ্যার জন্য এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, তাহলে কোনটা হবে আনসার এনি পজিটিভ নাম্বার। আচ্ছা, এই যে এখন দেখেন, এখন এখানে প্রমাণ চলে আসছে, আমি যেটা বলছিলাম যে নিবন্ধনের যে ম্যাথগুলো অথবা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে ম্যাথগুলো বেশি বেশি আসে ওই ইনইকুয়ালিটিগুলো আপনাকে দিয়ে দিতে পারে। যেমন এই ইনইকুয়ালিটির কিন্তু একটা প্রমাণ আছে, প্রমাণটা আচ্ছা আমি প্রমাণটা একটু দেখাই আপনাদেরকে, এরপরে আমি বলবো আর কি যে আপনারা কিভাবে মনে রাখবেন। যেমন এখানে কি বলা আছে কোনটা সত্য, ঠিক আছে? তা আমি বি নাম্বার থেকে যদি প্রমাণ শুরু করি, যখন 1 + x⁴ 1 + x, তারপর হচ্ছে কত 1 - x⁴ 1 - x, এটাকে আমি পি ধরে নিলাম, ঠিক আছে? তো পি ধরার পরে আমি যদি লন পি নেই, তাহলে কি হচ্ছে লন 1 + x⁴ 1 + x, আর একটা হচ্ছে 1 - x⁴ 1 - x। এরপরে দেখেন এখানে কি আসে 1 + x ln 1 + x প্লাস ln 1 - x ln 1 - x। তো এখানে হচ্ছে ln 1 + x প্লাস ln 1 - x প্লাস x যদি কমন নেই তাহলে হচ্ছে ln 1 - x ln 1 + x মাইনাস ln 1 - x, ঠিক আছে? তারপর আমরা এগুলোকে যদি ধারায় ইয়ে করি, মানে এই ধারাটা লিখতে পারি, যেমন এটাকে কি লেখা যাচ্ছে, আমরা জানি লন যদি প্লাস সম্পর্কে থাকে তাহলে দুইটা গুণ হয়ে যায়, তাহলে 1 - x²। আর এখানে কি লেখা যাচ্ছে প্লাস x * ln 1 + x / 1 - x। এখন এগুলাকে যদি ধারায় রূপান্তর করি তাহলে আমার ধারাটা যেরকম হবে, আমি পুরোটা লিখছি না, যে x² / 1 × 2 x⁴ 3 × 4 প্লাস এভাবে চলতে থাকবে, তাই না? এখন দেখেন এই নাম্বারটা সবসময় কি থাকবে, এই নাম্বারটা কিন্তু সবসময় কি হবে মানে পজিটিভ হবে, তাই না? পজিটিভ নাম্বার হবে। তো আমরা যখন গুণ করে দেখলাম তাহলে পি এর মানটা সবসময় কি হবে পজিটিভ হবে, পি এর মানটা সবসময় কি হবে পজিটিভ হবে। তো আপনি পি এর মানটা যদি পজিটিভ হয় তাহলে দেখেন তো এইটা হোল্ড করে না, 2 × একটা পজিটিভ নাম্বার যদি হয় তাহলে এইটা হোল্ড করে না, এই যে লন পি তো আছে এখানে, তাই না? এই যে লন পি নিছি, তাহলে আপনি এটাকে পজিটিভ নাম্বার যদি নেই তাহলে এক্স এর মানটা কি হচ্ছে সবসময় 1 থেকে বড় হচ্ছে, তাই না? তাহলে কোনটা হোল্ড করে, এখানে হোল্ড করতেছে প্রথমটাই। ঠিক আছে, তো এখন কত হচ্ছে যে আমি কিভাবে বুঝবো আমি কি এটা নিব নাকি এটা নিব, তাই না? যে আমি কিভাবে বুঝবো যে আমার প্রথমটাই ধরতে হবে, আমি তো এটা দিয়েও করতে পারতাম যে 1 + x, আমি এটা প্রত্যেকটাকে আমি চেক করব কিনা।
তা আমি প্রত্যেকটা চেক করব না। প্রত্যেকটা চেক না করে এই ম্যাথগুলো কিন্তু খুবই কমন ম্যাথ, আপনারা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখেন এই ম্যাথগুলো খুবই কমন ম্যাথ, বারবার পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। তো আপনি ক্লাসরুমে বসে পরীক্ষার হলে বসে কিন্তু এই ম্যাথ সলভ করার সময় আপনার থাকবে না, আর এই ম্যাথ যদি সলভ করতে যান তাহলে পুরো পরীক্ষায় কিন্তু বরবাদ হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন ইনইকুয়ালিটির ম্যাথের ক্ষেত্রে আপনারা ওইটা একটু দেখে নেবেন, যে ফলো করে নেবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোন ম্যাথগুলো বারবার আসছে, এই ম্যাথগুলোকে আপনি শর্টকাট হিসেবে মনে রাখার মানে চেষ্টা করতে হবে আর কি। ওইখানে কোনো লজিক আপনাকে খাটানো চলবে না, ঠিক আছে। আপনাকে ওইটা মনেই রাখতে হবে, মনে রাখা ছাড়া আর কোনো অপশন নাই। আর আরেকটা ছোট পদ্ধতি আপনারা করতে পারেন, সেটা হচ্ছে সবগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা ফলপ্রসূ হবে না। সেটা আপনি করতে পারেন, এক্স এর মান কি বলছে, 1 থেকে ছোট বলছে না, এক্স এর মান যদি 1 থেকে ছোট হয়, এক্স এর মান 1 থেকে ছোট একটা মান আপনি নিয়ে নেবেন। এক্স এর মান 1 থেকে ছোট কত হতে পারে, 0 হতে পারে, তাই না। তো 0 বসাই আপনারা চেক করে দেখবেন যে কোনটা আসলে সত্যি হয়, যেটা সত্যি হয় আপনারা সেটাই নিয়ে নেবেন, ঠিক আছে। আমরা পরবর্তীটাতে চলে যাই। আচ্ছা, এই ম্যাথও দেখেন, এটাও কিন্তু জাতীয় ভার্সিটিতে আসা একটা ম্যাথ, ঠিক আছে, মানে খুব অনেকবার পরীক্ষার মধ্যে আসছে এটা। তো এইটাও আমরা কিভাবে করব, এখানে কিন্তু আমাদের থিমটা হবে কি, এম ইজ গ্রেটার দেন ইকুয়াল জিএম, এই থিমটা দিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা কিভাবে করব যে কোনটা আমাদের সূত্র মানে সত্যি হবে, তো সেটা আপনারা করেন যে এটাকে আমরা কি লিখবো। আচ্ছা, আমরা যদি আমরা যদি বি প্লাস সি মানে প্রথমটা নিয়ে চিন্তা করি, দেখেন এইটা কি হবে, বি প্লাস সি বাই 2 স্মলার দেন ইকুয়াল কত, সরি গ্রেটার দেন ইকুয়াল কি হবে, আমরা যদি জিএম লিখি এটা, তাহলে বিসি টু দি পাওয়ার কত হবে, হাফ, তাই না। এখন স্কোয়ার করলে কি হচ্ছে, বি প্লাস সি বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল বিসি, সরি বি প্লাস সি হোল স্কোয়ার বাই 4 হয়ে যাবে, বর্গ করলাম, ঠিক আছে। এখানে বর্গ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, দেখেন এখানে কিন্তু শর্তটা দেওয়া আছে 0 থেকে বড়, বর্গ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় যখন আমরা দেখলাম 0 থেকে ছোট মানগুলো হবে। তো এরপরে দেখেন আমরা যদি এখানে এভাবে লিখতে পারি যে বি প্লাস সি বাই বিসি ইজ গ্রেটার দেন ইকুয়াল 4 বাই বি প্লাস সি, তাই না। আচ্ছা, এইটা না, আমাদের তো লাগবে হচ্ছে বিসি, তাহলে বিসি বাই বি প্লাস সি বাই 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি। তা আপনাকে এখানে কিন্তু হিন্ট দেওয়া থাকবে আপনাকে কি বানাইতে হবে, তাই না। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি এভাবে করতে করতে যান, তাহলে আমি পাবো কি, অনুরূপভাবে এ প্লাস বি বাই 4 ইজ গ্রেটার দেন কি হবে, এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে, এবং সি প্লাস এ বাই 4 কি হবে, সি এ বাই সি প্লাস এ। এখন আপনি তিনটাকে যোগ করবেন, যেহেতু আমাকে এখানে সবগুলোই যোগ সম্পর্কে আছে, তাহলে যোগ সম্পর্কে থাকলে এইখানে কি হয়ে যাচ্ছে, দেখেন এখানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই না। আর এখানে কত হবে 4, কাটাকাটি করলে 2, তাহলে এই যে দেখেন গ্রেটার দেন চিহ্নটা কোথায় আছে, গ্রেটার দেন চিহ্নটা কিন্তু এইদিকে আছে, তাহলে আমার আনসার কোনটা হবে, এটার ক্ষেত্রে আমার আনসার হবে প্রথমটা, ঠিক আছে। এখানে দুইটা ব্যাপার আছে, এখানে দেখেন গ্রেটার দেন চিহ্ন আছে, কিন্তু আমরা যে এইটা পড়ছিলাম এইটা মনে রাখতে হবে যে ইকুয়ালও হইতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের আনসার। তো এইগুলা কিন্তু আপনি সরাসরি পরীক্ষার হলে গিয়া এত মাথা ঘামানোর সময় থাকবে না, ঠিক আছে। আপনারা এগুলো আগে থেকে দেখে যাইতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি সিলেক্ট করছি। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনগুলোকে আমি প্রায়োরিটি দিয়ে দেখছি আর কি, ইনইকুয়ালিটির অঙ্কের ক্ষেত্রে, মানে খুব কঠিন যদি অঙ্ক আপনাকে দেয় তাহলে এইগুলো দিতে পারে। তো এইগুলো আপনি যদি প্রথম থেকে প্র্যাকটিস করে যান, আপনি দেখবেন অপশন দেখলে আপনার মনে পড়বে। আচ্ছা, আমরা দেখি এরকম আরেকটা অঙ্ক আছে, এই যে সেম একটা অঙ্ক আরেকটা আছে, তাই না, যে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস 1, তাই না। তাহলে এখানেও দেখেন যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 সরি জেড, এটা ডিভাইডেড বাই 3 কি হবে, গ্রেটার দেন ইকুয়াল এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 1/3, তাই তো। আচ্ছা, কিন্তু আমার দরকার কি, আমার দরকার হচ্ছে, আচ্ছা এখানে তো আমরা এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে এরকম লিখতে পারি 1/3 এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 1/3, তাই না। আবার আমি যদি
এক্স টু দি পাওয়ার -1 নেই, অর্থাৎ আমাকে দেখেন এটাকে কি লেখা যায়, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1 প্লাস জেড টু দি পাওয়ার -1। তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1 জেড টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল কি হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে এক্স -1, বা আমরা সরাসরি লিখলে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কত 1/3, ঠিক আছে। তো এখন যদি আপনি মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাই করে দিলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে হয়ে যাবে এইটা আর এটা যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে এক্স টু দি পাওয়ার -1 ওয়াই টু দি পাওয়ার -1 জেড টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 9 গ্রেটার দেন ইকুয়াল কত হবে 1 হবে। তাহলে এটা ওইখানে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার আনসার কোনটা হচ্ছে, প্রথম এটাও হচ্ছে কত 5 নাম্বারটাও এই আনসার হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার সরাসরি ওইখানে ক্লিক করবে না, এগুলো যদি আপনি একবার দেখে যান বাসায় তাহলে আপনার মানে পরীক্ষার হলে ক্লিক করবে। আর এই আনসারগুলো যত আপনি বেশি দিতে পারবেন আপনি অন্যদের থেকে একটু আগে যাবেন, ঠিক আছে। যারা নর্মাল মানে ওই যে কি বলে ইনইকুয়ালিটির অঙ্ক করবে তারা কিন্তু মানে যদি সিরিয়াস প্রিপারেশন না নেয় তারা কিন্তু এইখানে গিয়ে আটকে যাবে, যে এইগুলো তারা দেখে যাবে না। তো আপনি যদি এগুলো দেখে যান তাহলে আপনার জন্য মানে সুবিধা হবে আর কি। আচ্ছা, এরপরে সলিউশন, এটা আমরা এরকম একটা টাইপ আগেও করেছি, এটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা দেখে নিয়েন, ঠিক আছে। এটার আনসার কি হবে, এটার আনসার এটাই হবে, তাই না। এখানে গ্রেটার দেন ছিল, এখানে কিন্তু স্মলার দেন, এটা একটু খেয়াল করতে হবে, এখানে স্মলার দেন চিহ্ন। আচ্ছা, আগেরটাতে চলে গেছি, এইটা একটু গুরুত্বপূর্ণ। যদি আপনার অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ইনইকুয়ালিটি থাকে তাহলে সেখানে আপনাকে সাবধানে আগাইতে হবে। প্রথম কথা হচ্ছে ইনইকুয়ালিটির হর কখনো কি হবে না, শূন্য হবে না, ইনইকুয়ালিটির হর শূন্য হবে না। তাহলে আপনাকে প্রথমে এটা লিখে নিতে হবে x - 1 ইজ নট ইকুয়াল টু 0, তাহলে x এর মান কি হবে না, x এর মান 1 হইতে পারবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। পরের শর্তগুলো পরে। আচ্ছা, এরপরে দেখেন 1/x - 1 স্মলার দেন আপনি কি লিখলেন 2, আপনি যদি এটাকে ভগ্নাংশটাকে উল্টায় ফেলেন তাহলে এটা কত হয়ে যাবে হাফ, কিন্তু চিহ্নটা আপনার এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাতে নোট রাখতে হবে, চিহ্নটা কি হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে। চিহ্ন যদি উল্টে যায় এরপর আমাদের জন্য ইজি, আমি এখানে কি লিখবো -হাফ x - 1 স্মলার দেন হাফ, তারপর আপনি ক্যালকুলেট করবেন যে -হাফ প্লাস 1 x, আচ্ছা ইকুয়াল চিহ্ন দিছি, স্মলার দেন হাফ প্লাস 1, তাহলে কত হচ্ছে, ও সরি আমি তো এখানে উল্টাইছি, এখানে একটু ঝামেলা হয়েছে, এখানে মুছে ফেলি, এখানে দেখছেন আমারই ভুল হয়েছে। তাহলে এই জায়গাতে যদি আপনি করতে যান তাহলে আপনাকে লিখতে হবে হয় এইটার মানটা মানে x - 1 এর মানটা সবচেয়ে ছোট মান থেকে ছোট, ঠিক আছে, অথবা x - 1 এর মানটা এই প্লাসের থেকে বড়, এইভাবে করতে হবে, ঠিক আছে। যদি স্মলার দেন থাকতো মানে স্মলার দেন ইকুয়াল থাকতো তাহলে আমি সরাসরি লিখে ফেলতাম, কিন্তু এখানে কি চিহ্ন আছে, গ্রেটার দেন চিহ্ন আছে। গ্রেটার দেন চিহ্ন থাকলে আমরা কিভাবে দুইটাকে আলাদা বাই পার্ট করে করব, -হাফ থেকে এটার মান ছোট হবে আর x - 1 এর মানটা কি +হাফ থেকে বড় হবে। এরপরে আপনি এটা সলভ করবেন, তাহলে x ইজ স্মলার দেন কত হবে -হাফ প্লাস 1, তাই তো। তাহলে x এর মানটা হচ্ছে স্মলার দেন হাফ আর এখানে x এর মানটা হচ্ছে গ্রেটার দেন 3/2, তাহলে যেটা হয় অপশনে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে অথবা মানে কি অর, এখানে কিন্তু এন্ডও দেওয়া আছে, তাহলে আপনার আনসারটা কি ক্লিয়ারলি করতে হবে এই হবে। তাহলে এখানে কিন্তু চিহ্নের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যে স্মলার দেন চিহ্ন আছে কিন্তু আমরা এখানে যেহেতু বাই করছি তাহলে কি হচ্ছে উল্টে গেছে, তাই না। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এখানে কিন্তু 1 ভ্যালুটা আসে নাই। যদি এরকম হইতো x এর মানটা 0 থেকে বড় হইতো তখন কিন্তু আপনাকে পাশে আরেকটা অপশন থাকতো, অপশনটা তো x ইজ নট ইকুয়াল টু 1, তাই না। এখানে x এর মানটা কত আছে 1.5 থেকে বড়, 1.5 থেকে বড় মানে কি 1 থেকে অবশ্যই বড়, তাহলে 1 এখানে কাউন্টের মধ্যে আসে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম আসতে পারে যে x এর মানটা মনে করেন এরকম আসলো, x এর মানটা গ্রেটার দেন হাফ,
তাই না? গ্রেটার দেন হাফ যদি আসে, গ্রেটার দেন হাফ মানে কি 1ও তো হইতে পারে, কিন্তু এখানে 1 হবে না, কারণ কি এই ডিনোমিনেটর কখনো কি হয় না, 1 হয় না। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে অপশনের মধ্যে আছে কিনা। স্যাররা যদি আপনাদেরকে খুব বেশি ধরা দিতে যায় তখন কিন্তু এটা দিয়ে দিবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করি, আমাদের শেষ পার্ট আর কি। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা জানি যে এখানে কি থাকে, একটা জেড থাকে, জেডটার কি লিখবো a প্লাস আইবি, যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট। এখন এই রিয়েল পার্টটাও কি হবে, বিলংস টু আর হবে, তাই না? আর ইমাজিনারি পার্টটাও কি হবে, বিলংস টু আর হবে, দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা হবে। যেটার সাথে এই আই গুণ থাকবে, আই মানে কি, আই মানে হচ্ছে √(-1), যেটার সাথে এইটা গুণ থাকবে সেইটার নাম দিব আমরা কি ইমাজিনারি পার্ট। এটার নাম হচ্ছে ইমাজিনারি পার্ট, কিন্তু এটা আসলে কি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে বিটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এই আইটার গুণ আছে এজন্য সেটার নাম হয়ে যাচ্ছে ইমাজিনারি পার্ট। আচ্ছা, এরপরে এডিশন, সাবট্রাকশন এগুলো আপনারা পারবেন, মাল্টিপ্লিকেশন আই স্কোয়ার থাকবে সেখানে আমরা বুঝতে পারবো। আচ্ছা, যদি কোনো সংখ্যাকে কনজুগেট দ্বারা গুণ করতে হবে, রেশনালাইজ করতে হলে কি করতে হবে, কনজুগেট দ্বারা গুণ করতে হবে। বাট এটা কথাটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, যেমন মনে করেন 1 প্লাস আই আছে, তো এই আইটা কখনো নিচে থাকবে না, এটা উপরে উঠে ফেলতে হবে। তখন আমি কি লিখবো, 1 মাইনাস আই দ্বারা উপরে নিচে গুণ করব, যে 1 প্লাস আই 1 মাইনাস আই, তাহলে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস আই 1 মাইনাস আই স্কোয়ার, তাহলে 1 মাইনাস আই এখানে হয়ে যাচ্ছে কত 2, তাহলে 1/2 প্লাস মাইনাস i/2। ওই যে a প্লাস আই বি আকারে প্রকাশ করলে তাহলে a এর মান হবে হাফ আর b এর মান হবে কত মাইনাস হাফ, এভাবে রেশনালাইজ করতে হবে। তো এটাও আপনারা এইচএসসির এই যে জটিল সংখ্যা চ্যাপ্টারটা দেখে নিতে পারেন, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আপনারা সলভ করতে পারেন। তো অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে আসবে হচ্ছে এইগুলা, যে আপনি মডুলাস বের করেন, আর্গুমেন্ট বের করেন, তারপর কোনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে, আমরা এরকম অঙ্ক করব। এইগুলো আপনারা এসএসসির বইটা ফলো করলে আমার মনে হয় আপনাদের মোর দ্যান এনাফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে মডুলাস আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, √(a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর্গুমেন্ট, আর্গুমেন্টের এটা হচ্ছে কি আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট আপনাকে কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টই বের করতে দিবে। এখন প্রিন্সিপাল আর্গুমেন্টের রেঞ্জ কোনটা, এটা একটা অবজেক্টিভ, যে -π থেকে π এর মাঝখানে, -π থেকে π এর মাঝখানে। এখন মাঝখানে বলতে কি, এটা কিন্তু π এর সমানও হইতে পারে, তাহলে এই রেঞ্জটা আপনারা একটু দেখে নেবেন। আর পোলার রিপ্রেজেন্টেশনটা কি, এই যে আমরা যে মডুলাস বের করব এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে আর, এটার নাম থিটা আছেই, তাহলে পোলার সমান করে কি হবে, z r cos θ প্লাস i sin θ, যেখানে r সমান হচ্ছে z লিখাই আছে, তাই না। এখন আর্গুমেন্ট বের করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই চিত্রটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমাকে বললো 2 আর -2i এর আর্গুমেন্ট বের করতে, 2 2i এর আর্গুমেন্ট বের করতে, তখন আপনারা এটা কি করবেন, বিন্দু হিসেবে ধরে নেবেন 2 - 2, তাই না। এখন 2 - 2 বিন্দুটা কোথায় আছে, 2 - 2 এইখানে আছে, তাই না। তো এইখানে আর্গুমেন্টটা কি হবে, এইখানে আর্গুমেন্টটা হবে কি tan ইনভার্স y/x, তাই না। এখানে থিটার মানটা কি হবে -tan ইনভার্স y/x, এইখানে কি হবে π tan ইনভার্স y/x, এখানে হবে থিটার মানটা -π প্লাস tan ইনভার্স y/x। এই বক্সটা অনেকেই জানেন, যারা এসএসসি স্টুডেন্ট পড়ান অনেকেই জানেন, অনেকেই জানেন না বা মনে নেই, তাহলে আমরা এটা এইটা ভাবে মনে রেখে করতে হবে, ঠিক আছে। আরেকটা যদি আমাদের ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে আমরা ক্যালকুলেটর পার্টটা ওই যে কিছু সিম্পল ট্রিক্স আছে কমপ্লেক্স নাম্বার, ওইটা দিয়ে আমরা আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো, তখন আর সময় লাগবে না। মডুলাস, আর্গুমেন্ট, তারপরে a প্লাস আই বি আকার, এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবো। তো আপনারা ক্যালকুলেটরটাও একটু ট্রিক্স দেখে নিন। আচ্ছা, এরপরে সাম প্রপার্টিস, এইগুলো আমরা জানি যে এই চারটা যদি সিরিয়াল থেকে যোগ করলে কত হবে, 0 হবে। আর তিনটা ওমেগার ক্ষেত্রে কি, তিনটা যোগ গুণ করলে কত হবে, 0 হবে। আচ্ছা, ওমেগা সম্পর্কে যদি আমি বলে নেই, ওমেগা হচ্ছে কি, ওমেগা হচ্ছে কিউবিক রুট, তাই না, কমপ্লেক্স কিউবিক রুট অফ 1, ওমেগা হচ্ছে কমপ্লেক্স কিউবিক রুট অফ 1। আচ্ছা, তাহলে ওমেগার একটা মান আছে, এই মানটা আপনারা একটু মনে রাখতে পারেন, যে -1
প্লাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2, আর তাহলে ওমেগা স্কোয়ার সমান কত হচ্ছে -1 মাইনাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এইটা যদি 4টা সিরিয়ালে থাকে সেটার মান 0 হয়, এটা যদি 3টা সিরিয়ালে থাকে মানে 3টা ক্রমিক সংখ্যা হয়, কনজিকিউটিভ নাম্বার হয়, তাহলে পাওয়ারটা আর কি, তাহলে সেটার মান কত হয় 0। আর বর্গমূল বের করার একটা ব্যাপার আছে, কোনো জটিল সংখ্যার বর্গমূল আপনাকে বের করতে দিলে আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, যে এই ফর্মুলাটা ইউজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন মনে করেন 2i এর আপনি বর্গমূল বের করবেন, ঠিক আছে, এই ফর্মুলা 2i তো ছোট, এটা ইজিলি করা যাবে। 2i এর বর্গমূল বের করতে হলে আমরা আচ্ছা 2i টা দিয়ে দেখাই, তাহলে a এর মান হচ্ছে কত, এখানে 0, b এর মান কত হচ্ছে 2, তাই না, a এর মান 0, b এর মান হচ্ছে 2, তাহলে আমাদের রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত হচ্ছে 2। তাহলে আমার বর্গমূলটা যদি হয় তাহলে আমি কি লিখবো, প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে, তাহলে রুট ওভার অফ এটার মান তো আমি 2 বের করে ফেলছি, 2 প্লাস এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 0, প্লাস মাইনাস হবে না, আচ্ছা এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলে দেই। এই চিহ্নটা যদি প্লাসের হয় মানে আই এর সামনের চিহ্নটা যদি প্লাসের হয় তাহলে এখানে কি হবে প্লাস চিহ্ন, এখানে যদি -2i হইতো তাহলে এখানে আমরা মাইনাস লিখতাম, তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস i ইন্টু কি হবে √2 - 0, তো এটা কাটাকাটি করলে দেখবেন যে এরকম আসবে মানটা 1 + i, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো 2i এর ক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু সংখ্যাগুলো যদি একটু বড় হয়ে যায় তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করাই বেস্ট। এবার এসএসসি পরীক্ষায় কিন্তু বর্গমূল দিয়ে দিচ্ছে পরীক্ষার মধ্যে, যে এটার বর্গমূল কত নির্ণয় করো। আচ্ছা, এরপরে এটা আমরা মনে রাখতে পারি যে জেড একটা কি, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড = a হলে কি রিপ্রেজেন্ট করে, সার্কেল, ঠিক আছে, জেড + a হলে কি রিপ্রেজেন্ট করে, এইটা সমান কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো আমরা এইটা নিয়ে ইয়ে করতে পারি আর কি, যে এই স্লটটা যদি মনে রাখি তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো যে কোনটা কি নির্দেশ করে। যেমন মনে করেন আপনাকে এরকম দিল z+1 + z-1 = 2, তাহলে এটা দ্বারা কি নির্দেশ করে, তখন তো আপনি আর অঙ্ক করে বের করবেন না, আপনি এই ইয়েটা দেখে মুখস্থ বলে যাবেন যে এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, ইলিপস রিপ্রেজেন্ট করে মানে উপবৃত্ত রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এই চারটা আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, এখন ডি মুইভার সাহেব কি বলছে, যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে, ঠিক আছে, যে r⁴ এইটা, ঠিক আছে, এটার ব্যাখ্যা করলে কি হবে, এই যে n পাওয়ারটা, এই n পাওয়ারটা কোণের সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, n পাওয়ারটা কি হয়ে যায় কোণের সাথে গুণ হয়ে যায়, তাহলে কি হবে cos n θ, যে দেখেন cos n θ + i sin n θ। তো এই মুইভার্স থিওরেমটা আপনারা দেখে নেবেন, এইখান থেকে অঙ্ক আসবে। আচ্ছা, এইটা কিন্তু শুধুমাত্র এখানে একটু কথাটাতে ব্যাখ্যাতে ভুল আছে, এটা ইন্টিজারের জন্য বলছে, আর এটা সবকিছুর জন্যই সত্যি, নেগেটিভের জন্য সত্যি, ঠিক আছে, ফ্র্যাকশনের জন্য সত্যি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি আমরা পরবর্তীতে অঙ্ক করতে পারবো। যেমন এখানে কি বলছে, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল, যে কোনো জটিল সংখ্যার বর্গমূলটা কি হবে r⁴1/n, এই আর মানে কি, আর হচ্ছে কিন্তু এখানে মডুলাস, আর মানে কি মডুলাস, ঠিক আছে, এই থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, আর 2πk / n, এই যে 2πk / n, তো এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ইজিলি অঙ্কটা করা যাবে আর কি। কে এর মান এখানে বলা হচ্ছে 0 1 2 3 যে কোনো কিছু হতে পারে, তাহলে z⁴1/n, এই সূত্রটা মনে রাখতে হবে, r⁴1/n হয়ে যাচ্ছে, এটা মনে রাখা সোজা, এটাই ইয়ার সূত্র থেকে আসছে আর কি, মুইভার্স থিওরেম থেকে আসছে, θ + 2πk / n, ঠিক আছে, প্লাস i sin θ, θ + 2πk / n, তাহলে এটা আপনাদের মনে থাকবে, এটা একবার দুইবার দেখলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখানে বলে যে সলিউশন z⁴n = 1 হলে, ঠিক আছে, ইকুয়ালি স্পেসড ইন ইউনিট সার্কেল, এটা কোথায় আছে, ইউনিট সার্কেলের মধ্যে আছে, অর্থাৎ একের তো আপনি যতগুলো একটা বর্গমূল ঘনমূল নেন, যতগুলো কমপ্লেক্স নাম্বার পাইবেন সেটা
কোথায় থাকবে? ইউনিট সার্কেলের মধ্যে থাকবে। আচ্ছা, এখন দেখেন এই যে আর্গুমেন্ট অফ 1 প্লাস আই এটা সমান কত? তাহলে আমরা বেসিক দিয়ে যদি করি, এই 1 প্লাস আই এই বিন্দুটাকে আপনি লিখে নেবেন কত? 1, আর আই এর সাথে কত আছে? 1। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এই 1 বিন্দুটা এখানে আছে। তো এখানে থাকলে আমাদের আর্গুমেন্ট কি হবে? tan ইনভার্স অফ 1/1। থিটার মানটা কত হবে? tan ইনভার্স অফ 1/1। তো tan ইনভার্স অফ 1/1 আমরা কত দেখি? tan ইনভার্স অফ 1/1 মানে হচ্ছে 1। তাহলে এটার মান কত হচ্ছে? π/4। আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আর্গুমেন্ট কত হচ্ছে? 1। মডুলাস আর্গুমেন্ট কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপরে দেখেন 1 প্লাস আই টু দি পাওয়ার 10। তখন আমরা কিভাবে করব? 1 প্লাস আই টু দি পাওয়ার 10, এটা 50 যতই হোক 10 আছে। তাহলে আমরা কি করব? প্রথমে 1 প্লাস আই স্কোয়ারটা বের করব। এটার উপরে কত লিখব? 5। 1 প্লাস আই স্কোয়ার মানে কত? 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার টু দি পাওয়ার 5। তাহলে 1 প্লাস 2i আই স্কোয়ার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 5। তাহলে কত হচ্ছে? 1 বাদ, তাহলে 2i টু দি পাওয়ার 5। তো এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে পারি, 1 প্লাস আই স্কোয়ার মানে কত? 1 প্লাস আই স্কোয়ার মানে 2i। এটা যেন মুখস্থ, সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারলে আমাদের এমসিকিউ সলভ করা ইজি হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত হচ্ছে? 32। আর আই টু দি পাওয়ার 5 মানে কি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। তাহলে 32 ইন্টু কত হচ্ছে? আই, 32i। তাহলে আনসার কোনটা হচ্ছে? 32i। এটাও সিমিলার প্রবলেম, ঠিক আছে? যে n এর মান কত? n এর মান কত বের করতে হবে। দেখেন 1 প্লাস আই 1 মাইনাস আই টু দি পাওয়ার n টু দি সমান কত হচ্ছে? 1। এটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন নিচে আমরা কি বলছিলাম? এখানে এটার কনজুগেট দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার কনজুগেট কত? 1 প্লাস আই। তাহলে এটা কত হয়ে যাবে? 1 প্লাস আই স্কোয়ার, তাই না? আর এটা কত হয়ে যাবে? 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার টু দি পাওয়ার n সমান হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1, আর উপর হচ্ছে কত? 2i টু দি পাওয়ার n। আমি কিছু লাইন স্কিপ করতেছি, এগুলো হয়তো আপনারা ইজিলি বুঝবেন আর কি। 2 কাটা গেলে এখানে কি আসবে? i টু দি পাওয়ার n সমান 1। এখন এইখানে দেখেন, এইখানে 4 আছে, 6 আছে, 3 আছে। n এর মান কোনটা হইলে 1 হয়? আমরা জানি i টু দি পাওয়ার 4 সমান কত? 1, তাই না? i টু দি পাওয়ার 4 সমান কত? 1। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 4, ঠিক আছে? n এর মান হবে 4। এগুলো আপনারা অপশন টেস্ট করে করতে পারবেন। এই যে সিমিলার অঙ্ক দেখেন, z প্লাস 8 প্লাস z মাইনাস 8, ওই যে আমরা চারটা পড়ছিলাম যে z প্লাস a z মাইনাস a সামথিং যদি হয়, একটা মান যদি হয়, মনে করেন যে c হয়, তাহলে সেটা কি নিদর্শন করবে? ইলিপস। এগুলো তো মোটামুটি মুখস্থ রাখতে হবে, যে কোনটা দেখে আপনারা বুঝে যাবেন যে কোনটা ইলিপস কোনটা প্যারাবোলা। আচ্ছা, আমরা ওই একটা থিওরি পড়ছিলাম যে রুট অফ ইউনিটি। ইউনিটি মানে কি? ইউনিটি মানে হচ্ছে 1। আমরা পড়ছিলাম z টু দি পাওয়ার n সমান যদি 1 হয়, তাহলে ওই সবগুলা, এটা লোকাস মানে সঞ্চার পথটা কোথায় থাকবে? ইউনিট সার্কেলের মধ্যে থাকবে, ঠিক আছে? এইটা পড়ছিলাম, দেখেন ওইখানে আমরা লাল দাগ দিয়ে বলে দিছিলাম রুটস অফ ইউনিটি স্টেজ ইন ইউনিট সার্কেল। আমরা যদি একটু পিছনে যাই তাহলে দেখতে পারবো আর কি। এই যে দেখেন z টু দি পাওয়ার n 1 আর ইকুয়ালি স্পেসড অন দ্য কি? ইউনিট সার্কেল। তাহলে এইগুলা কিন্তু মনে রাখতে হবে, যে কথাগুলো এখানে লিখছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবজেক্টিভে আসতে পারে সরাসরি। ইউনিট সার্কেল। আচ্ছা, z ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই, ঠিক আছে? z ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই z ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই যেটা দেওয়া আছে। এইখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, আমরা একটা থিওরি পড়ছিলাম তাই না, যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি আর কি, ঠিক আছে? এটা তো x আছে তাই না? তাহলে x, আমরা যদি m সমান 2 ধরি, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2
ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আপনি দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা তো মডুলাসের মান, তাই না, 2। আর এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মানে কি রিয়াল পার্ট অফ এ হচ্ছে কি রিয়াল পার্ট অফ জেড, তাই না, প্লাস এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা, এখানে মডুলাসের স্কোয়ার দেওয়া আছে, এখন আপনি বর্গমূল করে দিলেই অঙ্কটা ইজিলি হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখান থেকে আপনারা কোনটা করতে পারেন, আনসার হচ্ছে কোনটা, এইটা। এইটার আনসারটা নিয়ে একটু কনফিউজড, আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এটা আনসার, এটা ঠিক আছে। এখানে বর্গমূল করেন তাহলে কত হচ্ছে, জেড বাই রুট 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল রিয়াল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড ডিভাইডেড বাই হচ্ছে 2, তাই না? এই 2টা উপরে চলে গেলে রুট 2 চলে আসবে, ঠিক আছে। তাহলে 2 রুট জেড ডিভাইডেড বাই রুট 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল রিয়াল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি, কমপ্লেক্স নাম্বার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল এটা, ঠিক আছে। তো এটা আমরা মুখস্থ রাখতে পারবো, এটা আমাদের পরীক্ষার মধ্যে সরাসরি প্রমাণ আসে। আপনারা যদি জাতীয় ভার্সিটির কোশ্চেন দেখেন, এখন দেখি এটা এসএসসি তেও দিয়ে দিচ্ছে আর কি, এই প্রমাণটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 1/5, এইটার মান কত, তাই না? এইটার মান কোনটা হবে, এইটার মান এটা হবে। আমরা কোন সূত্রটা ইউজ করব, যে এটাকে আমি একটু ব্যাখ্যা করে লিখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা প্রমাণটা কোন জায়গা থেকে করছি। একটা তো হচ্ছে শর্টকাট সূত্র, যে আমরা প্রথমে কি বের করব, এখানে এটা বের করব, জেড এর মানটা বের করব। জেড মডুলাস অফ জেড কত হচ্ছে, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত, রুট 2, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি রুট 2 হবে, তাই না? রুট 2 তো অবশ্যই হবে, এই যে রুট 2, তো রুট 2 আমরা লিখে ফেললাম। তারপর কি আছে এখানে, এখানে আছে এই দেখেন, এই যে এই জায়গাটা আছে, তাই না? এই জায়গাটাতে আপনি একটু খেয়াল করেন যে cos 8, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, আমাদের যে পোলার স্থানাঙ্কটা ছিল, পোলার স্থানাঙ্কটাতে ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? cos থিটা প্লাস আই সাইন থিটা, এই cos থিটা প্লাস আই সাইন থিটাতে তাহলে এখানে cos থিটার সাথে কি থাকবে, পাই থাকবে, আর আই থাকবে কার সাথে, সাইন থিটার সাথে। তাহলে আমাদের আনসার অবশ্যই কোনটা হবে, এইটা হবে। তো আপনারা যদি মডুলাসটা বের করে ফেলেন, মডুলাসটা সামনে গুণ থাকে সবসময় আমরা জানি, আর বাকিটা আমরা জাস্ট কি করে দিব, ওই যে cos থিটা প্লাস আই সাইন থিটা যেটার মধ্যে আছে অপশনগুলো আপনাকে এভাবে দেওয়া থাকবে যেন আপনি সমাধান করতে পারেন, ঠিক আছে। আর যদি কমপ্লিকেটেড ওয়েতে করতে চান তাহলে হচ্ছে ওই যে আমাদের প্রমাণটা দেখে নিতে হবে অনার্সের সূত্র অনুসারে, তাই না? এটার প্রমাণটা দেখে নিতে হবে অনার্সের সূত্র অনুসারে। যেমন আমরা এখানে কি লিখতে পারি, যে আচ্ছা 1 প্লাস আই টু দি পাওয়ার 1/5, ঠিক আছে। তো 1 প্লাস আই টু দি পাওয়ার 5 কে কি লেখা যাচ্ছে, রুট 2 যদি লিখি তাহলে 1/√2 প্লাস i/√2, ঠিক আছে। 1 প্লাস আই কে আমি এটা লিখলাম, তাহলে √2 লিখতে পারি, এটাকে কি লেখা যাচ্ছে, cos π/4 প্লাস আই সাইন π/4। এই 1/5টা আমরা, আচ্ছা এখানে একটা 1/5 আছে, এটা লিখি নেই, তাহলে আই সাইন π/4, তাই না? তো এইখানে দেখেন √2টা আমরা এখানে লিখলাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট, π/4 এটাতে কি লেখা যায়, 2n পাই প্লাস π/4 প্লাস আই সাইন 2n পাই প্লাস
π/4। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এই যে 1/5 এখানে আমরা ইয়ার সূত্রটা ইউজ করব, কি বলে আচ্ছা তাহলে কত হচ্ছে, লসাগু যদি করি √2 cos 2n পাই প্লাস π/4, মানে লসাগু যদি করে দিই 8n π/4 আর হচ্ছে প্লাস i ইন্টু সাইন 2n পাই প্লাস বা 8n পাই যদি লিখি 8n পাই প্লাস π/4, এটা সামনের দিকে হবে আগাবে আর কি। ঠিক আছে, তো আমরা এইভাবে এটা আনসারটা নিতে পারি। আর এরপরে হচ্ছে 1/5 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, এখানে পাওয়ার কত আছে 1/5 π/4 আছে না, এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো আর কি, যে এখানে যা আছে। এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু বড় বড় আকারে আসে, এগুলো আপনারা ছোট ছোট আকারে সলভ করে নেবেন আর কি। আচ্ছা, এরপরে এটা সলভ করতে হবে, এটা সলভ করলে আমরা কিভাবে করব, যে x + 1⁻³ এইটাকে আমরা লিখতে পারি কি মাইনাস x - 1⁻³, তাহলে x + 1/x - 1, তাই না, ⁻³ সমান কত -1, তাই না, তাহলে এইটারে কি লেখা যায় x + 1 x - 1⁻³, এই -1 কে কি লেখা যায় cos π। আচ্ছা, এই অঙ্কটাতে মনে আনসারে একটু ভুল আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে ঠিক করে দিব, এটা আপনি একটু মনে রাখেন, কারণ এখানে 1/5 দ্বারা মাল্টিপ্লাই বা অপশনটা মনে ভুল উঠছে এখানে। তাহলে cos π প্লাস i sin π, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই -1 কে কত লেখা যায় cos π প্লাস i sin π, cos π প্লাস কত i sin π, cos π প্লাস i sin π, cos π এর মান কত -1 আর i sin π এর মান কত 0, তাহলে এটাকে স্যাটিসফাই করতেছে। এখন এর পরে দেখেন x + 1 x - 1⁻³ ঠিক আছে, তাহলে এইটারে কি লেখা যায় cos π, cos π কে লেখা যাবে 2n π প্লাস π, তাই তো, cos π কে লেখা যাবে 2n π প্লাস π, অথবা আমরা এখানেও এটাকে ভাগ করে দিতে পারি, যেমন এখানে আমরা লিখতে পারি কি cos π/3 প্লাস i sin π/3, আমরা যদি এইখান থেকে এই পাওয়ারটা এখানে নিয়ে আসি 1/3, ঠিক আছে, পরের লাইনে এটা লেখা যায়। তারপর আপনারা এটা এভাবে করতে পারেন। সুতরাং যোজন বিয়োজন যদি করি তাহলে x এর মান কত পাচ্ছি cos π/3 প্লাস i sin π/3, আচ্ছা এখানে একটু আরেকটা লাইন করে নেই তাহলে সুবিধা হবে, x + 1 x - 1, এখানে যেহেতু কি চলে আসছে এই যে r আছে, r থাকলে এখানে আমাদের এটাকে আমাদের জেনারেল ইকুয়েশন নিতে হবে 2n π, r আছে তাহলে r π প্লাস π/3 প্লাস i sin 2r π প্লাস π/3, এই অপশনে নিয়ে যেতে হবে। এরপরে কাজটা হচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটার আনসার আপনারা দেখেই বলে দিতে হবে, এটার আনসার হচ্ছে কত 1/i cot 2r π/6, ঠিক আছে, এইটা হবে আনসার। তো এখন আমরা কি করব, এখানে আমরা x এর মানটা বের করতে হবে, যে এইভাবে যে এটাকে আমরা থিটা ধরে নিলাম, এটা থিটা, ঠিক আছে, তাহলে cos থিটা প্লাস i sin থিটা প্লাস 1 আর হচ্ছে কি cos থিটা প্লাস i sin থিটা -1, এই -1 থেকে আমরা এইটা লিখতে পারবো। আচ্ছা, এর পরের লাইনটা আমরা করি, cos থিটা 1 প্লাস cos থিটা মানে কি 2 cos স্কয়ার θ/2, আর i sin থিটা মানে কি i ইন্টু 2 sin θ/2 cos θ/2, আর এখানে যদি করি এখানে আমরা একটা মাইনাস যদি কমন নেই, তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই বা -1 কে যদি
এই cos থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস মাইনাস 1 কমন নিলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস cos থিটা, তাহলে এটাকে লেখা যাবে 2 sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস i 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এখানে একটু জায়গা ঠিক আছে। এই মাইনাস আইটাকে আমরা কি লিখতে পারি, এই মাইনাস আই সমান হচ্ছে কত, আই স্কোয়ার, এই মাইনাস আই সমান হচ্ছে আই স্কোয়ার। তখন আমরা দেখেন এখান থেকে যদি আমি ওই যে উপর থেকে যদি আমি 2 cos থিটা বাই 2 কমন নেই, তাহলে এখানে হচ্ছে cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2। আর এখান থেকে দেখেন এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তাই আই যদি কমন নেই তাহলেও সিমিলার জিনিস আসবে আই স্কোয়ার, তাই না? তাহলে আমি যদি আই সাইন থিটা বাই 2 কমন নেই, তাহলে এখানে আসবে আই সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কাটা, তাহলে এখানে হচ্ছে 2 2 কাটা, আর এখানে কি থাকবে 1 বাই আই cot থিটা বাই 2। ঠিক আছে, এখন থিটার মানটা আপনি বসাইলে এই মানটাই পাবেন, থিটার মানটা বসাইলে 1 নাম্বার মানটাই পাবেন। তো এখন এই অঙ্কগুলো হচ্ছে কি আপনার রিটেনে আসে, তো রিটেনে আসলে তো এতটুকু জায়গার মধ্যে সংকুলন হওয়া সম্ভব না, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে আপনি এই ভ্যালুগুলো আপনি মানে এই ম্যাথগুলো আপনারা একটু আগে সলভ করে নেবেন, 2-1 বার করে সলভ করে আপনার কোশ্চেনটা দেখলে আনসারটা মনে পড়বে আর কি, যে এটার মান হচ্ছে এতটুকু। ঠিক আছে, যে এটা 1 বাই আই আসে, আর এইখানে বাকিটা আমরা হিসাব করে বের করতে পারবো। এই জন্য বললাম যে আপনাদের অনার্সে কমপ্লেক্স অ্যানালাইসিসের বই থেকে নিতে পারেন, অথবা নিবন্ধনের বই থেকেও কমপ্লেক্স অ্যানালাইসিসের এই টাইপের ম্যাথগুলোর আনসার কত এটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এইটাও সিমিলার টাইপের ম্যাথ। সিমিলার টাইপের ম্যাথ কিভাবে, যেমন আমি একটু হিন্টস দিয়ে দেই, আপনারা চেষ্টা করলে পারবেন যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 না, তাহলে এটা কি আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। তো এক্স স্কোয়ারের জন্য যদি আপনি সলভ করেন তাহলে কি হবে, -1, আচ্ছা মাইনাস বি, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি, সি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এখান থেকে মানটা বের হয়ে যাবে, এটা 1 আসতেছে প্লাস মাইনাস রুট ওভার অফ -3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটাকে লেখা যাবে কত, 1/2 প্লাস মাইনাস আই বাই রুট 3/2 ইন্টু আই। তো এটাকে কি লেখা যাবে, সাইন cos π/3 প্লাস মাইনাস আই সাইন π/3। তো এটাকে আর একটু যদি ভেঙে লেখেন, 2n পাই প্লাস π/3 প্লাস মাইনাস আই সাইন 2n পাই প্লাস π/3। ঠিক আছে, এরপরে হয়েছে আপনাদের ওই যে আগের মতো, এখন এটাকে যদি আবার বর্গমূল করেন, এক্স এর মান তো এটা আসছে, এটাকে যদি বর্গমূল করি তখন আবার কোন সূত্রটা আসবে, তখন আবার ডি মুইভার্স থিওরেম আসবে, অর্থাৎ এক্স এর মান কত আসবে, এটা তো 2 আছে তাই না, তাহলে এই হাফটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে cos টু দি পাওয়ার এই যে 2n পাই, এখানে যদি 6 লিখি তাহলে 6 প্লাস π/3 প্লাস মাইনাস আই সাইন 6n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। আর এখানে যেহেতু এক্স স্কোয়ারের মান এটা, এটার মান কত চলে আসবে, হাফ চলে আসবে। এখন হাফ আপনি মাল্টিপ্লাই করে দিলে আনসার চলে আসবে, তাহলে আনসার কোনটা চলে আসে, আচ্ছা cos চলে আসে, এখানে 4 আছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, 6n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এই হচ্ছে আনসার। তো এই ম্যাথগুলো আপনারা দেখতে পারেন, এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আমাদের আজকের ক্লাসে আমরা জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আর কি, কোন ধরনের অবজেক্টিভ আসতে পারে। তো প্রথমেই দেখেন যে আমরা ওই যে রিয়েল নাম্বার থেকে পড়ছি, রিয়েল নাম্বার থেকে আমি কিন্তু সিলেবাস অনুযায়ী যতটুকু ততটুকু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রিয়েল নাম্বার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইচএসসির বই পুরাটা দেখবেন, বাস্তব সংখ্যা এবং কি বলে অসমতা ওইটা,
কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও আপনাদের এইখানে মোইবাস থিওরেমের জন্য আপনাদেরকে সেকেন্ড পার্টটা দেখতে হবে, মানে হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের বইটা দেখতে হবে, অথবা আপনার নিবন্ধনের বইটাও দেখতে পারেন। মোইবাস থিওরেমের যতটুকু যেই কয়েকটা অঙ্ক আছে, যেমন আমি পেছনের দিকে 3-4টা করার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আর কি পড়লাম আমরা, আচ্ছা ইনএকুয়ালিটিস। ঠিক আছে, ইনএকুয়ালিটিসের মধ্যে আপনি দেখেন যে এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর হচ্ছে কি কোয়াড্রেটিক মিন, এইগুলোর মধ্যে সম্পর্কর দিকে অনেক অঙ্ক আসতে পারে। তো এইখানে আমি কিন্তু 2-1টা অঙ্ক দিছি, কিন্তু বড় বড় যে অঙ্কগুলো আসে পরীক্ষায়, ওই অঙ্কগুলোকে আপনাকে সলভ করে যাইতে হবে, যেন আপনি সরাসরি দেখে আনসারটা দিয়ে দিতে পারেন। তো আমাদের আজকের প্রথম ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।